দুঃখ প্রকাশ করছি সবার কাছে যে আমাদের স্টুডিওর তো আসলে একটা মানে স্পেস লিমিট আছে। তো এই কারণে হয়তো অনেকেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে বা একটু কষ্ট করতে হবে। তো তার জন্য আমরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমরা আজকের আমাদের আলোচনা সেশনটা শুরু করব। তো তার আগে আমি আমার পার্টনার বন্ধু রবিনকে বলব একটু ছোট করে বলার জন্য। প্লাস হচ্ছে আমাদের স্পেশাল কিছু আলাপ আছে সেটা একটু আগে রবিন একটু করে নিন। শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে সুস্বাগতম এবং কষ্ট করে আজকে সবাই আমাদের এই ওপেন হাউস স্টুডিও এক্সিবিশনের শেষ দিনে আমাদের মাঝে সবাই হাজির হয়েছেন। সেটার জন্য আপনাদেরকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আহ, আমাদের 2009 সাল থেকে শুরু করে আজকে 2025 সাল পর্যন্ত কালে কালে আসলে 16টি বছর পার হয়ে গেল। আর 16টি বছরকে আসলে যদি আমরা লেন্সের ভিতর থেকে দেখার চেষ্টা করি যে আসলে আমরা কি কাজ করেছি বা কি করতে পারতাম বা কি করতে যেত, যেগুলো বিল্ড আনবিল্ড এই ধরনের প্রজেক্টগুলো নিয়ে সবার যে চিন্তাভাবনাগুলো সেগুলোকে আসলে এক জায়গায় একটা ছাদের নিচে নিয়ে এসে সবার অভিজ্ঞতাগুলো তাদের চোখ দিয়ে দেখা এগুলোকে আসলে বোঝার জন্যই কিন্তু আসলে আমাদের এই আয়োজনটা। এবং এই আয়োজনটা আমি মনে করি গত 3 দিন ধরে আজকে তৃতীয় দিন, সেই জায়গাটা থেকে আমরা মনে করি আমাদের যে চেষ্টাটা আপনাদেরকে আমাদের মাঝে পাওয়ার কারণে এটা সার্থকতা পেয়েছে। ভুল ত্রুটি আমাদের হয়েছে, আহ, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই সেটা আমাদেরকে আপনারা পার্সোনালি জানাতে পারেন। আমরা সেটা সানন্দে গ্রহণ করব এবং আপনার ক্রিটিসিজমগুলো আমরা নিব, আপনাদের প্রশংসাগুলো আমরা অবশ্যই নিব। আর একটা ব্যাপার একটু বলতে চাই যেটা সর্বশেষ, সেটা হচ্ছে আহ, অনেক বছর ধরে আসলে যে চিন্তাভাবনাগুলো সেটাকে আস্তে গুছিয়ে আনা এবং লাস্ট 5.5 মাস ধরে আমাদের এই প্রোগ্রামটাকে নামানোর জন্য যে আসলে অক্লান্ত আয়োজন, সেটা আসলে মনে হয় না যে আমরা যারা 4জন পার্টনার আছি সে শুধু 4জন পার্টনারের পক্ষে আসলে সম্ভব ছিল, আনলেস আমাদের এই যে টোটাল স্টুডিওতে যারা আসলে আমাদের সাথে যে সহযাত্রী যারা আছে, আমাদের যে স্থপতি ভাই বোনরা আছে, আমাদের যারা প্রকৌশলীরা আছে, আমাদের যারা ভিজুয়ালাইজাররা যারা আছে, তারা প্রত্যেকে তাদের নিজ নিজ জায়গা থেকে অক্লান্তভাবে পরিশ্রম করেছে। আর প্রত্যেকটা জিনিসে যে কোনো জায়গায় যে কোনো সাপোর্টে আসলে সবসময় আমাদের যে অফিস স্টাফরা ছিল তারা সবসময় আমাদেরকে সব জায়গায় সাপোর্ট করেছে। সো আমাদের টোটাল এই টিম, আলহামদুলিল্লাহ আমাদের 45 জনের একটা টিম, তাদের এই অক্লান্ত পরিশ্রম ছাড়া কোনোভাবেই এটা আসলে কখনো সম্ভব ছিল না। এটা তো আসলে আমাদের অফিসের ব্যাপারটা বললাম, অফিস ছাড়া হচ্ছে একটা পার্ট আছে বেস্ট হাফ বলে, তাই না? সেই বেস্ট হাফদের পরিশ্রমটা ছাড়া যারা আমাদের বাসায় আসলে আমাদেরকে সাপোর্ট দিয়েছে, আমাদের ওয়াইফ এবং আমাদের যারা ফ্যামিলি যারা আছেন, আমাদের সন্তানেরা, তাদের সবার প্রতিও আমাদের কৃতজ্ঞতা অসীম। সো সেই জায়গা থেকে আমরা আমাদের টোটাল যারা আমাদের সহযাত্রীরা ছিলেন তাদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের 4জনের পক্ষ থেকে। আমি আলাদা করে কাউকে নাম বলছি না, তাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। আর লাস্ট আমি শুধু বলতে চাই আমার পার্টনার, মানে আমাদের পার্টনার খন্দকার আসিফুজ্জামান রাজন, হি ওয়াজ দ্য ইনিশিয়েটর, হি ওয়াজ গ্রিপিং আপ দ্য হোল প্রসেস। We have been getting mentored by some our teachers. They are among us. তাদের মেন্টরশিপ পেয়েছি। রাজন এটাকে পুরোপুরি ধরে আসলে, মানে আমরা আসলে দেখা যাচ্ছে আসলে নানাবিধ কারণে আমরা ব্যস্ত থাকি, কিন্তু ও বলেছে যে তোরা ব্যস্ত থাকলো আমি এটাকে গাইড করে নিয়ে যাই, লেটস ডু সামথিং। সো ইয়েস, উই ডিড ইট। অনেক রকম প্রতিকূলতা ছিল, বাট সেটার মধ্যে থেকে আসলে আমরা সবাই মিলে ট্রাই করেছি। তো সেই জন্য আমি রাজনকে আলাদাভাবে ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের ফুল স্টুডিওর পক্ষ থেকে যে সে এই জিনিসটাকে আহ, মানে একটা নৌকার মাঝির মতো সে বইটা হাত ধরে সেটাকে এগিয়ে নিয়ে আসছে এবং এটাকে একটা কম্পিটিশনের দিকে নিয়ে আসছে। আজকে আমাদের এই অনুষ্ঠানের তৃতীয় দিন এবং শেষ দিন।
আশা করি আমরা যা চেয়েছি সেটা করার জন্য করতে পেরেছি হয়তো, বা অনেক ভুল ত্রুটি আছে, বাট আশা করি এটা এখানে শেষ না। আমাদের পরবর্তীতে আমাদের নেক্সট আরও যারা আছেন অন্যান্য স্টুডিওদের কাছ থেকেও আসলে আমরা এই জিনিসগুলো ভবিষ্যতে দেখার প্রার্থনা রইল আর কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি আমার স্টাফদের জন্য সবাইকে বলবো একটু আমার যারা অ্যাসোসিয়েট আছে তাদের সবার জন্য একটু একটা করতালি আয়োজন করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, ধন্যবাদ রবিন। তো আমাদের আজকে নাহাস স্যার আছেন, রিয়াদ স্যার আছেন, মেরিনা আপা আছেন। তো আমি প্রথমে নাহাস স্যারকে অনুরোধ করব যে আলোচনাটা শুরু করার জন্য, এবং আমি একটু বলে নিচ্ছি স্ট্রাকচারটা, যেটা নিয়ে একটু আগেও স্যার আলাপ করছিলেন যে আমরা আসলে কোনো মডারেটেড ডিসকাশন এটা হবে না, বাট এটা হয়তো প্রয়োজন পড়লে আমি হয়তো কিছু বলতে হলে, সঞ্চালন করতে হলে সেটুকু বলবো, বাট আই এম নট মডারেটিং অ্যাট অল, কারণ ওনাদেরকে মডারেট করার মতো সুযোগ বা কোনোটাই আমার নাই। তো আমি নাহাস স্যারকে বলবো জাস্ট আলোচনাটা শুরু করার জন্য, পরবর্তীতে দেখি কিভাবে কোথায় যায়। ধন্যবাদ নাহাস স্যার। প্রথমে আমি এই কিউবিন সাইডকে খুবই সাহসী এবং বোল্ড একটা জিনিস করেছে, কারণ নিজেকে মেলে ধরতে হলে অনেক সাহস লাগে। মেলে ধরাটা আমরা সবসময় একটু ভয় পাই। মেলে ধরলে লাভ তো হবেই, কিন্তু সাহস নিয়ে যেতে হয়। তো এই সাহসটা করেছে এবং তার পিছনে প্রচুর এফর্ট দিতে হয়েছে, সেটা বোঝাই গেল। সেইটার জন্য প্রথমে ধন্যবাদ জানাই। এরকম জিনিস আমরা সবাই করতে থাকলে খুব ভালো। আমি কখনোই করিনি, করবো না হয়তো কোনোদিন, আমারও তো সাহস নাই। কিন্তু এটা এখন করতে পারার মতো অনেক অফিস হয়ে গেছে। তো আমরা যখন প্রথম দিকের আর্কিটেক্ট বাংলাদেশের, মানে 82 অলমোস্ট শুরুর দিকে, তো তখনকার চেহারা আর এখনকার প্র্যাকটিসের চেহারা অনেক তফাৎ, এবং আমরা খুব গর্বের সাথেই দেখি যে প্রগ্রেসটা হচ্ছে, এভরিডে হচ্ছে, এবং পারহ্যাপস মোমেন্টামটাও বাড়ছে, উইচ ইজ ভেরি গুড। তো ওই দিক থেকে এই আয়োজনটা, যে এই কারণে উদ্দেশ্য নিশ্চয়ই ওদের থাকবে, যে একটা হলো নিজেকে মেলে ধরা সবার কাছে, আর নিশ্চয়ই এর থেকে ওরা এক্সপেক্ট করে একটা ফিডব্যাক। তো ওই ফিডব্যাকটা তো আমরা নিজের মতো দিব। আজকের ডিসকাশনের যেই থিমটা রেখেছে, যে আর্কিটেকচার আইডিয়াস অ্যান্ড ফেনোমেনা ইন টাইম, আমি ধরে নিই যে এটার উপরে আমরা চেষ্টা করব থাকতে। তিনজন বসছি, নিশ্চয়ই ট্যানজেনশিয়ালি অনেক দিকে যাব, কিন্তু এটার উপরে থাকার চেষ্টা করব। তো আমি মনে করি আমাদের এখন এই যে কিউবিন সাইডের মতো অফিস এবং এরকম অনেক অফিস হয়েছে, এবং আমরা প্রতিনিয়ত আমাদের স্কিলটা দেখতে পাচ্ছি, যে স্কিলটা ইভেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের স্কিলের কাছাকাছি বলতে পারি ইন সার্টেন সেন্স। কিন্তু এর থেকে কি, যখন আমরা রিচ করে যাব তারপরে কি করণীয় আমাদের। তা আমি মনে করি ওইটাতে আমাদের ওইখানে আবার ফেরত আসা উচিত, যে ওই ফেনোমেনা যদি আমরা যদি ডিফারেন্ট পিপল হয় ফ্রম দেম, আমরা তো ডিফারেন্ট পিপল ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স। কারণ হলো একটা সিম্পল জিনিস, যে ঠান্ডা দেশে বলবে যে ওয়েদার ইজ ভেরি ব্যাড, বৃষ্টি হচ্ছে, ওরা কখনোই বুঝবে না যে বৃষ্টি হলে আমরা খুশি হই। তো এই ডিফারেন্স, বেসিক ডিফারেন্স আছে। তো এই ডিফারেন্সটা কি শুড ইট বি রিফ্লেক্টেড ইন আওয়ার আর্কিটেকচার, ইন আওয়ার স্পেসেস, আওয়ার স্পেস মেকিং? তো আমি মনে করি এই পয়েন্টটাতে বোধহয় আমরা একটু কথা বলতে পারি। আমি এখানে শেষ করি, সবাই বলুক, তারপর আবার উই ক্যান কাম ব্যাক। আমি আলোচনাটা এই তিনটে শব্দকে অন্যভাবেও দেখতে পারি। নাজ ভাই যেটা বললেন, এটা একটা পার্টিকুলারলি এক্সপেরিয়েন্সিয়াল জায়গা থেকে। ফেনোমেনাকে আমরা যদি হাইডেগারিয়ান টার্মেও না দেখি, যদি একটা ইংলিশ শব্দ হিসাবে দেখি, এর উল্টা দিকে অন্য আর্কিটেক্টরা, অন্য ফিলসফাররা যেটা বলেছেন, প্রবাবলি কান্ট, নিউমেনা, অর্থাৎ যেটা আমার এক্সপিরিয়েন্স বাদেও যে জিনিসটা আমি চিন্তা করতে পারি। একটা বৃত্তকে আমি দেখে বুঝতে পারি যে বৃত্ত, এক্সপিরিয়েন্স ধরতে পারি, ফিল করতে পারি, চোখ দিয়ে দেখতে পারি। আরেকটা হচ্ছে যে এর সম্পর্কে সকল ইকুয়েশন থেকে আমি বুঝতে পারি যে এটা একটা বৃত্ত হয়তো হবে, বাট ওটা আমার সেন্সেসের সাথে কোনোভাবে কানেক্টেড না। এটা একটা মাথার ভিতর একটা চিন্তা, সেন্স লাগে না, মানে চোখ ছাড়াও আমি অন্ধ হলেও আমি ওই বৃত্তের ফর্মুলায় আমি কাজ করতে পারি। তো আমার কাছে কেন জানি মনে হয় যেটা আমি একটা জার্নি দেখতেছি ওদের 16 ইয়ার্স, রাইট?
আমি ওদেরকে তার কিছু আগের থেকে চিনি, ছাত্র অবস্থা থেকে বিভিন্নভাবে। সো এই যে একটা একটা জেনারেশন যেটা আমাদের পরের জেনারেশন, তারা আহ, তারা একটা নতুন 2000-এর পরের থেকে তারা এসছে এবং তারা একটা নতুন স্লাইটলি হলেও ডিফারেন্ট বাংলাদেশে প্র্যাকটিস করে এক জায়গায় এসছে। এই জার্নিটাতে আমি আমি যেটা আর্কিটেকচার আমার লাইফ থেকে আমি যেটা বুঝি যে ওয়েন ইউ স্টার্ট অ্যাজ এ ট্রেনিং আর্কিটেকচারের, যেটা ইউনিভার্সিটিতে হয়, যেখানে আমরা আসলে সব কিছুই একটা মডিউলেট মানে একটা সিমুলেটেড এনভায়রনমেন্টে করি। যেমন সিমুলেটেড বলতে আমি কম্পিউটার সিমুলেশন বলছি না, আমি যদি ড্রয়িং করি এটা তো আসল বিল্ডিং না, আমি যদি মডেল বানাই সেটাও আসল বিল্ডিং না, কম্পিউটারে কাজ করি আসল বিল্ডিং না। এই একটা লাইফ থেকে যখন আমার জার্নিটা শুরু হয়, আই স্টার্ট মেকিং বিল্ডিংস, যেটার মধ্যে দিয়ে ওরা গেছে। ইভেন ইফ ইউ সি আদার পিপলস বিল্ডিং অর printed buildings, documented buildings, but I'm very fascinated about how একজন ডিজাইনার নিজের বিল্ডিংকে দেখে বা রিয়েল বিল্ডিংকে দেখে এবং অল তার এক্সপিরিয়েন্স অফ সিমুলেটেড ওয়ার্ল্ড যেটাতে সে শুরু করেছিল সেটাকে ধীরে ধীরে ম্যাচ করে এবং সে তার একটা আইডিয়াল স্টেট থেকে সে একটা এক্সপেরিয়েন্সিয়াল স্টেটের দিকে মোর চলে যায়। এবং আমি মনে করি যে যাওয়াটা খুব স্বাভাবিক। তো সেই জন্য এই তিনটা শব্দের একটা প্রবলেম কি, লিটারেচারের শব্দ খুব ভালো মানায়, কিন্তু শব্দ যখন অন্য সাবজেক্টে আসে, যেমন একটা ভিজুয়াল মিডিয়া বা পুরোপুরি জিনিসটা বুঝাইতে পারা যায় না আমার কাছে মনে হয়। সো আইডিয়া আর ম্যানিফেস্টেড অবজেক্ট মানে রিয়েল ওয়ার্ল্ডের অবজেক্ট, সবাই আমরা একটা আইডিয়ার পেছনে ঘুরে। আই থিঙ্ক এক ব্যাকবোন হিসেবে যে কোনো সাহিত্য লিখতে যাই বা একটা সিনেমা করতে যাই, একটা গ্রেট আইডিয়া অথবা রিজনেবলি ইন্টারেস্টিং আইডিয়া, পাওয়ারফুল আইডিয়া, এটার জন্য একটা ভালো প্রোপেল করে। কিন্তু অ্যাট দি এন্ড একটা ম্যানিফেস্টেড ওয়ার্ক করতে গেলে ওইটার রিয়েল ম্যানিফেস্টেশনও অনেক ইম্পর্টেন্স আছে। সো একটা ব্রিলিয়ান্ট আইডিয়া যে একটা ব্রিলিয়ান্ট মুভি জন্ম দিবে, এটা নাও হতে পারে। সো সামটাইমস যদি আমরা প্রথম দিকে যখন আমরা মোর ক্লোজ টু আইডিয়া থাকি এবং এর মাঝামাঝিও একটা স্টেট আছে, যেমন এই কম্পিটিশনের প্রজেক্টটা আমার চোখের সামনে, এটা কিন্তু আইডিয়া থেকে একটা আর্কিটেকচারাল ম্যানিফেস্টেশন হয়েছে বাট ইন ড্রয়িং। তার মানে আরেকটা লেভেল আছে, এটা যদি তৈরি হয়ে যেত তাহলে ওটার আরেকটা স্টেপ যেত। এই মাঝখানের জায়গাটাও ইন্টারেস্টিং, এটা একটু ফুললি একটা ফেনোমেনোলজিক্যাল স্টেটে যায় নাই, বাট অনেক বড় আর্কিটেক্ট আছেন যেমন হেইডার, তার কাজ কিন্তু খুব যে বানানো হয়েছে তা না, কিন্তু ওইটা ঠিকই। যেমন অনেকে আর্গু করে যে আসলে যদি মোজার্ট একটা মিউজিক লেখে, এখন আমি যদি এটা বাজেভাবে বাজাই, আমি এটা কারেক্ট বাজেও বাজাতে পারি, তখন কি এটা মিউজিকটা খারাপ হয়ে যায় নাকি মোজার্ট খারাপ হয়ে যায় নাকি কি হয়? কারণ ওটা তো ওই কাগজের মধ্যে লেখা একটা মাঝামাঝি অবস্থা, অর্থাৎ এইটার মতো যে বিল্ডিংটা ড্রয়িংও হয়ে গেছে কিন্তু রিয়েলে আসে নাই। সো আর্কিটেকচারের যে এই যে 3 স্টেপস, একদম পিওর আইডিয়ার স্টেজ, তারপর একটা সিমুলেটেড স্টেজ যেটা এখনও আর্কিটেকচারে ট্রান্সলেটেড হয়েছে কিন্তু রিয়েল একদম এক্সপেরিয়েন্সিয়ালে যায় নাই, এইটা বোঝার বিষয়টা অনেক সময় লাগে। এটা কেউই আমার কাছে মনে হয় না এটাকে ফাস্ট ট্র্যাক করতে পারবে, ইভেন দ্য এআই হোক যেটাই হোক, এটা একটা এক্সপেরিয়েন্সিয়াল লং জার্নি। এবং আমি এই সুযোগে আমি মনে করি যে আমরা সবাই একটা রাস্তা পার হয়ে আসলে অনেক সময় চিন্তা করি যে এটা এইভাবে ভাবা উচিত ছিল, ওটা ভাবা উচিত ছিল। আমি মনে করি এই 3টা টার্ম এবং এটাকে যদি সময় দিয়ে বেঁধে ফেলি তাহলে এই স্টেটগুলো খুব ইম্পর্ট্যান্ট আর্কিটেকচারের জন্য। এবং আমরা ধীরে ধীরে খুব বেশি স্মার্ট বা এগুলো হওয়ার জন্য অনেক টেকনোলজি আসছে, ভাবছি যে এগুলো আমাদেরকে অনেক হেল্প করবে, ডেফিনেটলি হেল্প করবে। বাট সামথিং আমি যদি বলি যে আপনি কালকে 20টা ইটালিয়ান শব্দ শিখে আসেন, আপনি কিন্তু 20টা ইটালিয়ান শব্দ কালকে শিখে আসতে পারবেন। কিন্তু আমি যদি বলি ইটালিয়ান লাইফস্টাইলটা একটু বুঝে আসেন, তাহলে কিন্তু কালকের মধ্যে বোঝা সম্ভব না। এটা কোনো যতই স্মার্ট হই, যতই বই পড়া সম্ভব না। কিন্তু আমি যদি 1 বছর থাকি, কিছু নাও করি, তাহলেও অনেকটা আমি বুঝে যাব। সো এই যে একটা ম্যানিফেস্টেড আর্কিটেকচার যেটার সাথে আমার সেন্সারি এক্সপিরিয়েন্স কাজ করে, সেইটা একজন আর্কিটেক্ট নিজের কাজের মধ্য দিয়ে নিজের ডেভেলপ আর্কিটেকচারাল দেন আর্কিটেকচারাল আইডিয়া, দেন ম্যানিফেস্টেশন। আর্কিটেকচারাল আইডিয়াগুলো যখন ম্যানিফেস্টেড হয়
তার মধ্যে যে গ্যাপস এবং স্বপ্নের সাথে রিয়েলিটির যে ব্যবধানগুলো, ওগুলো নিয়ে যদি সে কন্টিনিউয়াসলি চিন্তা করতে থাকে, তাহলে সে, আমার মনে হয়, হি গেটস স্মার্টার, ক্লোজার টু দ্যাট গ্যাপ স্টার্টেড বিকামিং ন্যারোয়ার। সেই জন্যই দেখা যায় যে একটা অনেক অনেক বয়স লেগে অনেক মাস্টার আর্কিটেক্ট তৈরি হয়। ইটস নট বিকজ যে তার প্রতিভার সাথে এটা কানেক্টেড না, ইট উইল টেক টাইম। সো আমি মনে করি যে আর্কিটেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে রিয়েল রিয়েল ম্যানিফেস্টেড আর্কিটেকচারের এক্সেলেন্সে পৌঁছানো, এবং এটা পৌঁছানোর জার্নিটা takes time, but it can be also interesting. Every day, my ideas are, my thought process is having more grip on reality. আমি একটু বলি। কিউব ইনসাইটকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড কনগ্রাচুলেশনস অন ইউর 16 অ্যানিভার্সারি। আর আমাদেরকে ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ। একটা জিনিস দিয়ে শুরু করতে চাই, উইচ আমি এখন বেশ কিছুটা চিন্তা করছি যেটা নিয়ে, মেবি আই ক্যান টক অ্যাবাউট দ্যাট আ লিটল বিট। সেটা হলো গাছ, ট্রি। হ্যাঁ, আমি যখন যে আমার তো রিসেন্টলি সার্পেন্টাইন প্যাভিলিয়ন করেছি, তো করে ওখানে একটা গাছ লাগালাম সেন্টারে। গাছ ক্যান বিকাম পলিটিক্যাল ইন মেনি ওয়েজ অ্যান্ড অলসো ল্যাক অফ হোপ। সো আমরা তো যে যেটা বললেন যে কন্টেক্সচুয়ালাইজ করা, টু সাম এক্সটেন্ট আমাদের চিন্তা ভাবনাগুলোকে ডিকলোনাইজ করা, বিকজ আমরা তো ইন এনি কেস উই আর প্রোডাক্ট অফ কলোনাইজেশন, অ্যান্ড আমাদের এডুকেশনও হাইলি কলোনাইজড, এবং আমরা যেভাবে চিন্তা করি, আর্কিটেকচারকে যেভাবে ভাবি, আলটিমেটলি যে ম্যানিফেস্টেশনগুলো হয়, হ্যাঁ, দ্যাটস অলসো হাইলি কলোনাইজড, দ্যাটস হোয়াট আই থিঙ্ক। অ্যান্ড এটাকে যদি আমরা নিজের মতো করে ভাবতে চাই বা চেষ্টা করি, তাহলে আসলে অনেক পিছনে যেতে হবে, অনেক অনেক পিছনে। এবং অলমোস্ট তোমার যে লার্নিং আনলার্নিং, আই থিঙ্ক আ লট নিডস টু বি আনলার্ন করে তারপরে আবার নতুন একটা প্রসেসের মধ্যে যাওয়া আমার মনে হয় খুব জরুরি। গাছ নিয়ে কেন বললাম, একটা হলো যে I'm just going to start with the effect of time, let's say. আর্কিটেকচারের টাইম তো একটা মেজর একটা কম্পোনেন্ট, হ্যাঁ, যেটা আমার কাছে সবসময় খুবই ইন্ট্রিগিং মনে হয়। সেটা হলো ইফ ইউ লুক এট পিরামিড, লেটস সে, হ্যাঁ, পিরামিড বা যে কোনো পার্মানেন্ট আর্কিটেকচার, যেটা সিভিলাইজেশনের প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত হয়ে আসছে, সবই হলো পার্মানেন্স দেওয়া। পার্মানেন্স মানে হলো ইন এ ওয়ে টু সাম এক্সটেন্ট কন্টিনিউইটি, মানে আমি থাকবো না কিন্তু আমার ছাপ রেখে যাব, আমি থাকবো না বাট আমার একটা লেগেসি উইল ক্যারি অন। এটার জন্য কিন্তু আর্কিটেকচার ওয়াজ ইউজড এজ এ টুল, হ্যাঁ, ইন মোস্ট অফ দ্য কেসেস। আর্কিটেকচার অফ পাওয়ার, যেটাকে আমরা বলি, পাওয়ার যখনই নিজেকে ম্যানিফেস্ট করার চেষ্টা করেছে, দে ইউজড আর্কিটেকচার এজ এ টুল। আর সেই কারণেই আর্কিটেকচারের সাথে টাইমের একটা কানেকশন, যে কারণে আমরা বলতে পারি কানের বা ইভেন আমাদের আগের 20th সেঞ্চুরিতে অর ইভেন বিফোর দ্যাট, এই যে কীভাবে আর্কিটেকচারকে টাইমলেস বানানো যায়, সেটার একটা হয় না যে একটা তাগিদ ছিল, যেটা আমাদের ঝুমু ভাইও আমাদের একটা লেকচারে বলেছিলেন, যে টাইমলেসনেস অ্যান্ড ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট। And I do agree that there is a certain sense about timelessness and architecture যেটা also is important at the same time. কিন্তু আমরা এমন একটা দেশের মানুষ যেখানে আর্কিটেকচারকে একদম গ্রাউন্ডিং করার যেমন একটা ব্যবস্থা আছে, সেরকম আবার এমনও অনেক সিচুয়েশন আছে যেখানে আমাদের আর্কিটেকচারকে গ্রাউন্ড করা যায় না, যেখানে আমাদের ল্যান্ডই গ্রাউন্ডেড না, আমরা একটা ফ্লুইড ল্যান্ডস্কেপের মধ্যে থাকি। তো সেই রকম একটা জায়গাতে আমি জাস্ট একটা কেন বলছি যে গাছের কথা, বিকজ আমরা তো যে চরে কাজ করি। সো আমার লাস্ট যে ভিজিটে গেলাম, তখন একটা ফ্যামিলি যে ঘরগুলোতে থাকে, আমাদেরই তৈরি করা ঘর। সো আমি বললাম যে আপনি এখানে 2-3টা বাঁশ গাছ লাগান, একটু বাঁশ ঝাড় লাগাই দিলে আপনি একটা ছায়া পাবেন, তাহলে ঘরটাতে গরম লাগবে না, গরম কম হবে। তো ওর অ্যান্সারটা হলো, মানে হি ডিডন্ট ইভেন কনসিডার আমার আইডিয়া অ্যাজ অ্যান আইডিয়া। ওর কথা হচ্ছে যে আমি আমার জীবনে 17 বার মুভ করেছি, মানে হি হ্যাজ মুভড 17 টাইমস ইন হিজ লাইফ, হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায়।
মানে আর্কিটেকচারের গ্রাউন্ডিং বা কন্টিনিউইটি সবই বাদ দিলাম, এই যে টেম্পোরালিটি অফ আর্কিটেকচার যেটার সাথে টাইমের যে কানেকশন, হ্যাঁ, এবং সে একটা গাছ লাগাইতে চায় না, গাছ লাগাতে চাচ্ছে না বিকজ হচ্ছে যে ও জানে যে ওর যে 6 মাস পরে এখান থেকে মুভ করে আরেক জায়গায় যেতে হবে না, তার কোনো মানে শিওরিটি নাই। সো there is no certainty about a location, there is no certainty about this whole issue of continuity and architecture being a very grounded sort of phenomena, let's say. সো এই জিনিসটা তো একটা ইম্পর্টেন্ট, কি বলবো, আমার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা মোমেন্ট, বিকজ এটা একটা বড় ধাক্কা দেয় যে একটা গাছ লাগাই না বিকজ আই ডোন্ট হ্যাভ দ্যাট luxury of time to wait and see that come into fruition, let's say. হ্যাঁ, ওরা ফসল ফলায় 3 মাস 4 মাস, শর্ট টার্ম প্ল্যানিং, নট আ লং টার্ম প্ল্যানিং। অ্যাট দ্য সেম টাইম আমরা আবার রেফিউজি ক্যাম্পেও কাজ করি। রেফিউজি ক্যাম্পে গভর্নমেন্ট থেকে রুল হচ্ছে কোনো গাছ লাগানো যাবে না। হ্যাঁ, কেন গাছ লাগানো যাবে না? কোনো রেফিউজি কোনো ফলের গাছ লাগাতে পারবে না, ইটস ব্যান্ড ফ্রম দ্য গভর্নমেন্ট। কেন? বিকজ গাছ is associated with connection, with continuity. It's about creating a situation যেখানে সে তার ফ্যামিলি, তার পরবর্তী যে জেনারেশন, হ্যাঁ, সেটার একটা কন্টিনিউইটির একটা ফ্রেমওয়ার্ক দেয়। এবং সেই কারণে রেফিউজি ক্যাম্পে গাছ লাগানো নিষেধ। কোনো আম গাছ, জাম গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ কিছু লাগানো যাবে না, এটা একদম ব্যান্ড। এই শুধু বাংলাদেশে না, anywhere you go, refugee camp এটা একদম banned, because you are here as a temporary shelter, এবং এই টেম্পোরারিনেসটা যে ইনডেফিনিট টেম্পোরারিনেস মোস্ট অফ দ্য কেসেস, সেটা আমরা যে কোনো রেফিউজি ক্যাম্পেই যাই না কেন, হ্যাঁ, ইটস আ টেম্পোরারিনেস বাট ইটস ইনডেফিনিট। কিন্তু তারপরও যে এই গাছ লাগানোর বিষয়টা, সো গাছ বিকামস আ পলিটিক্যাল এন্টিটি ইন দ্যাট সিচুয়েশন। সো এটা একটা এই যে কন্টিনিউইটির কথা বললাম, বা আর্কিটেকচার বলি, বা হোম, দ্য সেন্স অফ হোম, সেটার সাথেও একটা ইম্পর্টেন্ট ইয়ে আছে। তো সেই কারণে আমার কাছে মনে হয় যে এই যে যখন একটা টেম্পোরারি স্ট্রাকচারের মধ্যেখানে গাছটা লাগালাম, দ্যাট ওয়াজ আ সর্ট অফ আ ভেরি কি বলো কন্টেনশিয়াস অ্যান্ড অলসো sort of challenging that whole issue of how you can challenge that whole aspect. So আমার মনে হয় আমি এটাতেই শেষ করি যে টাইম, phenomena, continuity, architecture, হ্যাঁ, এবং to some extent to decolonize this whole understanding of architecture, যে আমরা নিজেদের আর্কিটেকচারকে কিভাবে ভাববো, এটা আমার মনে হয় ওদের 16 বছর অনেক কাজ। হ্যাঁ, আমি শিওর আমরা সবাই এখানে এতগুলো আর্কিটেক্ট, সবাই তো আমরা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, ইনস্টিটিউশন থেকে এক ধরনের ট্রেনিং নিয়ে আসতেছি, বাট তারপরও যখন আমি দেশে কাজ করি, গ্রাউন্ডেড হই, এইটাই যদি আমার প্রেমিস হয়, তাহলে এই প্রেমিসটাকে বোঝা শুধু ঢাকা শহরে থেকে না, বাট পুরা দেশের কনটেক্সটে বোঝাটা আমার মনে হয় খুব জরুরি। এবং আমাদের নিজেদের কিছু ল্যাঙ্গুয়েজ, নিজেদের কিছু এই যে আমাদের কালচারাল কনটেক্সট থেকে হোক, হিস্টোরিক্যাল কনটেক্সট থেকে হোক, আমাদের নিজস্ব যে আইডিয়ার ম্যানিফেস্টেশন বা ইভেন আইডিয়াটা জেনারেট করবো কোথা থেকে, হাউ উইল মাই আইডিয়া, মানে আমার আইডিয়া তৈরি হবে কোথা থেকে, সেই আইডিয়া তৈরির জায়গাটা থেকে আমার মনে হয় শুরু হওয়াটা খুব জরুরি, রাদার দ্যান জাস্ট গোয়িং ইনটু আইডিয়া। ওয়্যার ডাজ আইডিয়া কাম ফ্রম, আইডিয়াটা কোথা থেকে আসবে, অ্যান্ড ওয়্যার ডু আই গেট দ্য ইনগ্রিডিয়েন্টস টু ক্রিয়েট দ্যাট আইডিয়া। সো আমার মনে হয় ওইটা আমার কাছে খুবই ইন্ট্রিগিং অ্যান্ড ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। আরও বেসিক জায়গায় যদি যাই, মানে আমরা ডিসকাস করলাম তিন অ্যাসপেক্টেই বললাম। মেরিনার কথার উপর আরেকটা উদাহরণ দিই। আমরা একবার সালমান রহমানের বাড়ি ডিজাইন করছিলাম, এই ইলেকশন না, তার আগের ইলেকশন, ওদের গ্রামে। তো সালমান রহমান যে বলে দিলেন যে আমার এক চাচা আছে পাশে, ওনাকে একটু বলে নেবেন কি করছেন। আমরা ইঞ্জিনিয়ার আর্কিটেক্টরে গেছি, পদ্মার ঢেউ, পানি কতটুকু উঠে, কোন হাইটে প্লেন দিব, এগুলো সব ডিসকাস করছি। ভদ্রলোক পাশে চেয়ারে বসে আছে, সাদা পাঞ্জাবি, সাদা ধুতি, লুঙ্গি, চুপচাপ বসেছে, ডিগনিফাইড। তো আমরা সব ডিসকাশন করে ওনাকে বললাম যে চাচা, আমরা তো এই সিদ্ধান্ত নিলাম, কি বলেন?
এটা তোমরা এক্সপার্টরা কি যা সিদ্ধান্ত নাও নাও, যেদিন যাবে একদিনেই রাতে চলে যাবে, এক রাতেই চলে যাবে সব। মানে পদ্মার পাড়ের রিয়ালিটি কিন্তু এটা, যে এক রাতে এভরিথিং ক্যান গো। আমি শিওর ক্যালিফোর্নিয়ায় যারা থাকে ওদের মাথায় আর্থকোয়েকটা এরকম যে ওরা জানে যে এখানে থাকছি, আর্থকোয়েক হলে শেষ হয়ে যাবে একসময়। তো কোথায় থাকছি এটাও কিন্তু সাইকোলজিক্যালি বিয়ার্স অন ইয়োর সাইকি। সো ওই মানুষটা এবং যে একটা পার্মানেন্ট জায়গায় হিলে থাকে, পাথরের উপর থাকে, ওর মানুষটাই ডিফারেন্ট আসলে। সো ওই ইমপারমানেন্সের কথা, আমরা কিন্তু একটা ডেল্টাতে থাকি। তো এই ডেল্টাতে যেই লোকটা বললো 17বার মুভ করেছি, আমাদের সবার সেটা করতে হয় না, কিন্তু ইট ইজ এ ডেল্টা। সো এটা কি আমাদের মানে ভেতরে ঢুকবে কি ঢুকবে না, আমরা ঢুকতে দিব কি দিব না, আমাদের আনফর্চুনেটলি আমাদের ট্রেনিং এটা থেকে দূরে রাখে আমাদের মাইন্ডটাকে। কিন্তু আমি যদি গ্রাউন্ডেড হতাম, মানে গ্রামের থেকে বড় হতাম, ওই যে ওই চাচার ওখানেই থাকতাম, তাহলে কিন্তু আমি এইভাবে ভাবতাম না। তার মানে ভাবনাটা আমাদের বেসিক ভেতরে, যে আমরা স্কুল থেকে শুরু করি, ওই ভাবনাটার মধ্যে আমি মনে করি কোথাও একটা ঘাটতি আছে, যেখানে আমি যে ডেল্টার মানুষ এটা আমরা এখনো পুরাপুরি আত্মস্থ করি না, বিশেষ করে ঢাকা শহরে যারা বড় হয়েছে, ঢাকা শহরে যারা কাজ করছে। তো এই রিয়াজ যেটা বললো যে 3টা ফেজে আমরা দেখি এবং এটার ম্যানিফেস্টেশনটা হয় এবং গ্যাপটা কমানো উদ্দেশ্য। তো ওখানে একটা বেসিক ইনগ্রেডিয়েন্ট বোধ হয় ওইটাই, যে হাউ ডু উই বিকাম ওয়ান অফ দ্য সয়েল। অনেক রকম ডাইমেনশন আছে, 2টা ডাইমেনশন 3টা ডাইমেনশনের কথা বললাম, কিন্তু আমি শিওর লেয়ার্স অনেক আছে ডাইমেনশনের, যেটা সম্পর্কে অ্যাওয়ারনেস যদি থাকে, আমাদের সিনসিয়ার অ্যাওয়ারনেস থাকে, অনেস্ট অ্যাওয়ারনেস থাকে, তাহলে স্লোলি প্রবাবলি উইল মুভ থ্রু জেনারেশনস। একজন দুজন করবো না, একজন দুজন ক্রিয়েটিভ, কেউ হয়তো 3 ধাপ যাবে, আমরা হয়তো হাফ ধাপ যাব, কিন্তু এই পথে এগোতে থাকতে হবে। সো অ্যাওয়ারনেসটা নোবডি ক্যান টিচ ইউ ইন স্কুলস। এটা তোমার নিজের সিনসিয়ারিটি থেকে নিজের বুঝতে হবে, এবং এটা চেষ্টা, মানে কনস্ট্যান্টলি মাথায় চেষ্টা রাখতে হবে। তাহলেই আমরা কিন্তু এখন যেটা বললাম, যে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি আর্কিটেকচার, আমাদের পৃথিবীর কাছাকাছি যাচ্ছি, যাই নাই কিন্তু যাচ্ছি। একটা সময় আসবে যখন আমরা গিয়ে আবার ওই যে আনলার্ন করতে না হয়। তো আনলার্নিংটা অ্যাভয়েড করার উপায় হচ্ছে এখনই যদি আমরা কনসিয়াসলি নিজেদেরকে ঠিক প্রশ্নগুলো রাখতে থাকি। আমি এখানে শেষ করছি, আবার ইনকাম ব্যাক। তো কারো কোনো মাথায় কোনো কিছু আসলে এটা বলতে পারে ইচ্ছে করলে, তাহলে আমরা ওইটার রিয়াকশনেও কথা বলতে পারি। এটা বিকজ আদারওয়াইজ ইটস নট এ ভেরি স্পেসিফিক টপিক যে অনেকক্ষণ বলবো। যদি মনে করো তাহলে সেটাও হইতে পারে, হতে পারে নাকি? স্যার, আমি একটা হ্যাঁ, কোশ্চেন তুমি- একটু দিয়ে শুরু করি, তাহলে হয়তো আরো মানে যেটা মেরিনা পাল বলতেছিলেন যে ইমপারমানেন্স বা টেম্পোরালিটি, তো এক্সাম্পল হিসেবে আপনি সার্পেন্টেনের ওইটা বললেন আর কি। তো মানে যেটা এটা একটা মানে ডুয়ালিটি, এটা আমার ব্যক্তিগত, যেটা আমি মানে কাজের ক্ষেত্রে বা আমাদের এটা আসে, সেটা হলো যে মানে যে জায়গাটায় কাজ করা হচ্ছে সেটার তো একটা ওই যে ক্যারেক্টার বা একটা মানে কি বলবো ধারা আছে, যেটা ধরেন, যেটা না স্যার বললেন যে আমরা এই ডেল্টা বা এই ব্যাপারটা, আবার মানে সব কাজে কি তাহলে আমাদের ওই টেম্পোরারিটাকে ফোকাসড হওয়া উচিত বা উচিত না, মানে এই জায়গাটায় মনে হয় একটা ব্যক্তিগতভাবে আমার একটা দ্বন্দ্ব আছে। তাহলে কি আমি ইমপারমানেন্সটাকেই একটা মেইন কোর হিসেবে ধরে নিব বা ওইটাকে ফোকাস করব, অর আমি ইমপারমানেন্সটা মাথায় রেখে এসেন্স অফ আর্কিটেকচার বা ওই জিনিসটাকে একটু ফোকাস করব? বাট এই দুইটা কি কন্ট্রাডিক্ট করে কিনা, এইটা একটা মানে এখন না, এটা সবসময় আমার মাথায় একটা চিন্তা আছে। তো এইটা নিয়ে যদি একটু রিয়াজ স্যার বা কেউ বলেন আর কি।
কেটে গেছে। তারপরে 60s থেকে মানুষ এটার রিয়াকশন করা শুরু করছে, 70s লেখালেখি শুরু হয়েছে, তারপরে এরা ডমিনেট করা শুরু করছে, বিদেশে গিয়ে পড়ালেখা করতে 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 এখন ধরো মেরিনাই ওদেরকে পড়াতে পারে। সো এটা কিন্তু একটা, ইটস নট যে এটা 50 বছর আগে হওয়া সম্ভব ছিল, ইট উইল টেক টাইম, বাট এই অ্যাওয়ারনেসটা এখন অনেকটা গ্লোবাল। এটাকে খুব বেশি মানে এটাকে ন্যাচারালি রেজিস্ট করা আমার মনে হয় আর যাবে না। এটাকে রেজিস্ট করতে হলে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, যেটার কিছু আলামত আমরা এখন গ্লোবাল পলিটিক্স দেখলে শুনতে পাই। তো এই যে ইমপারমানেন্স বা আমাদের বাড়িগুলোর যে একটা মেজর বাড়িঘরের চিন্তায় যে এটা আসতে পারে, যে পিরামিডই বা পার্থেননই একমাত্র বাড়িঘরের মানে সঠিক আইকন না, এটা একটা অ্যাচিভমেন্ট। এবং এটা বিশ্বাস করাই হচ্ছে, এইটাকেও আমার কী বলবো অস্ত্রশস্ত্রের মধ্যে আনা, মানে আমি কীভাবে রিয়্যাক্ট করবো সেইটা আনা, এটা একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। তারপর আর্কিটেক্ট কীভাবে কোন অবস্থায় কী ডিসিশন নেবে, এটাই তো তার ট্রেনিং। সে তো সব অনেক কিছুই পারবে এবং হি উইল জাজ দ্য সিচুয়েশন অ্যান্ড ডু। সো আমি মনে করি যে ইটস নট আ প্রবলেম ফর মি, বিকজ ইটস জাস্ট I just know that it is also possible. আমার একটু বুঝা হচ্ছে। আমার যেটা মনে হয় আসলে এটা তো নিয়ে লাভ নেই। আমার যেটা মনে হয় যে মেইনলি আসলে কোনো জেনারেলাইজ করা যায় না, তাই না? প্রত্যেকটা আর্কিটেকচারাল প্রবলেম বলি বা একটা একটা যে যে প্রজেক্টটা আমাদের কাছে আসতেছে, হ্যাঁ, সেটা ক্লায়েন্টের থ্রুতে হতে পারে, আমার সেলফ ইনিশিয়েটেড হতে পারে, প্রত্যেকটারই একটা প্রেমিস আছে। হ্যাঁ, প্রেমিসের মধ্যে কিছু ওটা তো কতগুলো ইনফরমেশন আমাদেরকে ফিড করে। It could be a temporary, very impermanent context, but it can also be Dhaka city. ঢাকা সিটিতে আমি যখন কাজ করছি, তার মানে তো আমি আসলে ঢাকা ইজ নট আউট অফ বাংলাদেশের কনটেক্সট। তো সেখানে ইটস নট দ্যাট আসলে জেনারেলাইজ করা খুব ডিফিকাল্ট, বাট ওইটারও যে প্রেমিস আছে এবং ওই কনটেক্সটটা কিন্তু ওইটা, আচ্ছা ভালোই তো, আচ্ছা আচ্ছা গুড। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এইটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রেমিসকেই তো ইম্পর্টেন্ট দিতে হয়, এবং ওইটার ইম্পর্টেন্সটা কীরকম আমার কাছে যেটা মনে হয় যে সেটা হলো যে সাইট বাই ইটসেলফ হ্যাজ আ সার্টেন ফিজিক্যাল একটা একটা ক্যারেক্টারিস্টিক বলি, একটা ফেনোমেনা বলি, কিছু কিছু জিনিস এক্সার্ট করে। তারপরে ওইটার আবার আরেকটা সার্টেন আছে, তারপর সিটির পরে কান্ট্রি, হ্যাঁ, এবং তারপরে রিজন, এবং তারপরে তো গ্লোবাল। সো বেসিক্যালি এখানে কিন্তু অনেকগুলা জিনিসের এফেক্ট আছে এবং তার সাথে টাইম। সো অনেক এই যে প্রত্যেকটা বিষয় এবং তার মধ্যে কোনটা মেজর রোল প্লে করবে সেটা কিন্তু প্রজেক্টের টাইপোলজি বলি, প্রজেক্টের ইউজার, হ্যাঁ, কি সার্ভ করতেছে, কাকে সার্ভ করতেছে অ্যাট দি এন্ড অফ দ্য ডে। হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিসই তো একটা মানে যখন আমরা কাজ করি প্রত্যেকটা জিনিসকেই তো আমরা কনটেক্সট হিসাবে নিয়েই কাজ করি, তারপরে তো একটা কিছু তৈরি হয়, তাই না? সো ইটস নট নেসেসারিলি যে ইমপারমানেন্স মানে আমার বিল্ডিংও নড়তে চড়তে হবে বা ইট হ্যাজ টু বি ভেরি ফ্লেক্সিবল, সেটাও না। কিন্তু এখানে আমার মনে হয় হোয়াট উই ক্যান প্রবাবলি টক অ্যাবাউট ইজ অলসো কেনেথ ফ্র্যাম্পটনের ক্রিটিক্যাল রিজিনালিজম, যেটা আমার কাছে সবসময় মনে হয় যে খুবই ইম্পর্ট্যান্ট একটা এসে। আমি শিওর সবাই এটা সম্পর্কে জানে, এবং ওইখানে কিন্তু খুবই ক্লিয়ারলি যেটা ফ্র্যাম্পটন মানে ব্রিংস ইন টু ফোকাস ইজ দ্যাট আমরা প্রত্যেকেই তো বিভিন্ন বিভিন্ন জায়গাতে, সেটা আমি এখানেই বানাই বা আরেক জায়গাতেই বানাই, সেই জায়গার তো কতগুলো ক্যারেক্টারিস্টিক থাকে, ইউনিকনেস থাকে। সেই ইউনিকনেসগুলা আর অলসো কি বলে ওই জায়গাটার জিওগ্রাফি, ওখানকার ক্লাইমেট, এই জিনিসগুলো দিয়েই তো তৈরি করা। কালচার কি? কালচার ইজ আ প্রোডাক্ট অফ জিওগ্রাফি অ্যান্ড ক্লাইমেট। সো তাহলে ওই জিও ফরমেশনটা তো ইম্পর্টেন্ট। মানুষ কিভাবে ভাবে এটা কিন্তু তার তার জিওগ্রাফি এবং তার ক্লাইমেট দিয়ে তৈরি হওয়া। নাহাজ ভাই বললো না যে বৃষ্টি দেখলে বিদেশিরা বৃষ্টিকে একটা করে, কেন? বিকজ ওর শীতের দিনে বৃষ্টি হয়, ওদের উইন্টারে বৃষ্টি হয় ইউরোপে। হ্যাঁ, দ্যাটস ওয়াই ইটস নট সামথিং ডিজায়ারেবল। আমাদের বৃষ্টি হচ্ছে সামারে এবং এটা ইট কুলস আস ডাউন। দ্যাটস ওয়াই আমরা যখন বৃষ্টি হয় এটাকে আমরা সেলিব্রেট করি বিকজ অফ দ্যাট রিজন। বৃষ্টিকে আমি জেনারেলাইজ করে ফেলি তাহলে তো হবে না। সো কনটেক্সট একটা ইম্পর্টেন্ট পার্ট আমার মনে হয় ওই জিনিসগুলো, এবং আমরা আমাদের যে কালচারাল আন্ডারস্ট্যান্ডিং
অফ হু উই আর, এটা তো ডেফিনেটলি রিফ্লেক্টেড হয় ইন আওয়ার ওয়ার্ক, তাই না? মানুষ হিসাবে আমরা যদি এখন একটা অফিস, লেটস টেক যে একটা অফিস, এখন একটা বাংলাদেশের আমাদের কালচারাল কনটেক্সটে অফিস কেমন হওয়া উচিত? মানে আমি যদি ইউরোপিয়ান চিন্তাটাকে না নেই যে না আমার অফিস বিল্ডিংটা এভাবে হবে, ডেস্কগুলো এভাবে এভাবে বসবে, কম্পিউটারগুলো এভাবে থাকবে, যেটা আমরা সাধারণত দেখি ইউরোপে অফিসগুলো কিভাবে হয়। তা আমার কালচারাল কনটেক্সট থেকে আমরা আড্ডা মারতে পছন্দ করি, আবার আমরা কাজ সিরিয়াসলি কাজও করি, তাহলে আমি এখন পর্যন্ত কেন আমার আমার কনটেক্সটে একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট কেমন হইতে পারে সেটা এখনো কেন তৈরি করতে পারবো না? দ্যাটস মাই কোয়েশ্চেন। হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে যে ইমপারমানেন্স ইজ জাস্ট it's there, it needs to be acknowledged, but at the same time, by acknowledging that, you're also acknowledging the fact that we are different people, our culture is different, আমাদের খাওয়া দাওয়া, আমাদের গান, আমাদের সভ্যতা, আমাদের আমাদের চিন্তা ভাবনা মধ্যে এক ধরনের ইউনিকনেস আছে, যেটা আমাদের ল্যান্ড, আমাদের ক্লাইমেট আমাদেরকে দিয়েছে। তো সেটাই যদি হয়, তাহলে হাউ ডাজ দ্যাট ম্যানিফেস্ট ইনটু দ্য বিল্ডিং টাইপোলজি দ্যাট উই আর ক্রিয়েটিং? ওইখানেই হচ্ছে গিয়ে আমার মনে হয় দ্যাট ডিবেট নিডস টু বি দেয়ার। হ্যাঁ, ওইখানে আমাদেরকে চিন্তা ভাবনাগুলা নিয়ে আসা প্রয়োজন। দ্যাটস অল, নাথিং এলস। তোমার প্রশ্নের বোধহয় পুরো উত্তর আসেনি আমার মনে এখনো, তাই তো? অ্যাড্রেস হয়নি মনে হয়, কিন্তু আমরা পারবো কিনা সেটা জানি না। কিন্তু আমি একটা অ্যাসপেক্ট বলি, যে টাইমলেসনেসের কথা হচ্ছিল একটু আগে, টাইমলেসনেস আর ট্রানজিয়েন্স। আমরা যে বলছি যে ফ্লুইড ল্যান্ডস্কেপ, এটা ট্রানজিয়েন্স আছে এখানে একটা। তো এই টাইমলেসনেসটা যখন আর্কিটেকচারে টাইমলেসনেস খুঁজি, মানে আমরা যেই টাইমে কাজ করব আমরা সবাই, মানে আমরা আরও 2-3 জেনারেশন, পৃথিবীর টাইমে এটা খুবই একটা ছোট্ট জায়গা। মানে আফটার 300 ইয়ার্স কীভাবে দেখবে আমরা যেই কাজটা করছি, সেটা উইল বি দি রিয়েল প্রুফ যে আসলে টাইমলেস হয়েছে কিনা তোমার জায়গা। সো ওই টাইমলেসনেসটা আমার ডেফিনেশনে হলো, যত তুমি মানুষের সাইকির ডিপেস্ট জায়গায় কাজ করতে পারো, তত এটা থেকে যাওয়ার চান্স বেশি। আমরা তো মানুষও চেঞ্জ করতে হচ্ছে। আমার ঢাকা শহরের 70s টিনেজার আর 2025 টিনেজার ইজ নট দ্য সেম পার্সন। সো কার টাইম নিয়ে কথা বলছি আমরা? দুজনের টাইম, যার যখন টাইম সেই টাইম, কিন্তু টাইমলেস হবে যখন তুমি এমন একটা ডিপ কর্ড টাচ করবে তোমার আর্কিটেকচারে, যেটা ইউনিভার্সালি হয়তো হিউম্যান সোসাইটিতে চলে আসছে। সো ওখানে যেতে পারি কিনা, এটা আমার ডেফিনেশনে, সিম্পল ডেফিনেশনে টাইমলেসনেস যদি যেতে চাই, এটা হবে যে কোনো কর্ড তুমি টাচ করছো, যেটা মানে প্রিমিটিভ মানুষকে যেভাবে টাচ করছে আমাদেরকে প্রায় ওইভাবেই টাচ করতে পারে আর কি। আর ট্রানজিয়েন্সটা হলো তোমার, মানে আমার মনে হয় তোমার প্রশ্নের ইস্যুটা, যে ট্রানজিয়েন্স নিয়ে কি কাজ করবো, তো করবো না। কিন্তু ট্রানজিয়েন্ট জায়গার লোক আর একটা পার্মানেন্ট জায়গার লোক কি একই লোক, একই সাইকি? সেটা না, সেটাই আমি কিন্তু বলতে চেষ্টা করলাম। সাইকি তো ডিফারেন্ট। তো তুমি তো এই ট্রানজিয়েন্ট জায়গার লোক, তো তোমার আর্কিটেকচার তুমি যদি সিনসিয়ারলি অনেস্টলি করো, যেটাই করছো, মানে এখানে তোমাকে ইউ ডোন্ট হ্যাভ টু কনসিয়াসলি সে যে আমি ইনট্রানজিয়েন্ট বিল্ডিং বানাতে চাচ্ছি, সেটা ইজ নট নিডেড। তাহলেই মানে আমার বলার উদ্দেশ্য ওইটুকুই, যে এটা নিয়ে কনসিয়াস থাকলে ইউ উইল বি আ বেটার ডিজাইনার ফর দ্যাট প্লেস। আচ্ছা, এটার সাথে একটা মানে এক্সাম্পল দেই, এটা আর একটু মানে ফিলোসফিক্যাল লেভেলে যাবে। যে পিরামিডের এক্সাম্পল দিই, অনেক বছর টিকেছে, অনেক বছর দেখছি আমরা, ভেরি স্ট্রং। আমাদের এখানে চৈত্য আর্চ, স্থাপত্যসূচি, রেলিং, এটা ভেরি রিচ, তাই না? যে কাঠের বাড়ির যে, এইটা তো আমরা জানতামই না যদি রক কাট টেম্পলস না হতো। এটা যে এক্সিস্ট করতো, কাঠ তো টিকে না।
তো ওই টেম্পলসগুলো নাই, শুধুমাত্র অজন্তাতে, ইলোরাতে ওই টেম্পলসগুলো খুঁড়ে খুঁড়ে রেখেছিল পাথরে বলে আমরা জানি যে এইটা ছিল। এখন ইজ দিস এ গুড থিং অর এ ব্যাড থিং? যে আমরা কি ডিজাইনার হিসেবে শুড বি এইম যে আমি যেটা করতে চাচ্ছি সেটা করব, নাকি এইম অ্যাট পার্মানেন্স? তাহলে ডিজাইনার হিসাবে ওইটা কি আমাকে উইল ইট হোল্ড আস ব্যাক, অর আমাকে এগিয়ে এগিয়ে দিবে? দিস ইজ ফিলসফিক্যাল কোয়েশ্চেন, সবার উত্তর হয়তো ডিফারেন্ট হবে, কিন্তু ওইটার উপর ভ্যালু দেওয়াটা ইজ নট রাইট, এইটুকু আমি বলতে পারি। আগের যে লক্ষ লক্ষ বছরের খুব কম কয়টা বিল্ডিংই কিন্তু আমাদের এখন আছে। সাধারণ মানুষ যে কোথায় থাকতো তা পৃথিবীর ম্যাক্সিমাম দেশেই আমরা জানি না, মানে কিভাবে থাকতো। এবং ওগুলো সবই পাওয়ার স্ট্রাকচারের বিল্ডিং, হয় প্রিস্টের তৈরি অথবা রাজার তৈরি। আমাদের এখানেও তাই। এই আধুনিক সময় যখন আমরা সবার জন্য শক্ত বাড়ি তৈরি করতে গেলাম, তখনই তো বিপদটা হলো। এবং আমরা যদি আজকে চিন্তা করি, বাংলাদেশে প্রচুর লোক একেবারেই এফেমেরাল স্ট্রাকচারে থাকে, যেটা ভেঙে ফেলা যায়, মাটির সাথে মিশে যায়। এরা সবাই যদি আমাদের মতন শক্ত বাড়িতে থাকা শুরু করে, তাহলে যে কার্বন ফুটপ্রিন্ট বাংলাদেশ প্রজেক্ট করবে, দ্যাট উইল বি হিউজ। সো ওরা আসলে ইন এ ওয়ে ব্যালেন্সটা করতেছে। তা ইভেন খুব মানে আমাদের পক্ষে আর একদমই ভলিউম জিরোতে হয়তো যাওয়া সম্ভব না ইন এ ওয়ে। যেমন আমরা যেই জামা কাপড়গুলো পরছি, সরি মাইন্ড করো না, হেভেন, যেমন এটা একজন কয়েকদিন আগে আমি টিভিতে শুনছিলাম, একজন ফুল হাতা শার্টের পরার পরে কথা বলছে। কিন্তু ফুল হাতা শার্ট মানে কি, এখানে এটা বন্ধ করতে হয়, গলা এটা বন্ধ করতে হয়, তার মানে আমার বডি টেম্পারেচারকে ধরে রাখার জন্য এটা তৈরি করা হয়েছিল। কিন্তু ওইটাকে আমরা সবচেয়ে ফর্মাল হিসেবে ধরে নিচ্ছি। আর এখন হয়তো কিছুটা যাওয়া যাবে, কিন্তু আমরা কি আর একটা এয়ারপোর্ট তৈরি করতে পারবো যেটা ইন্টারন্যাশনাল না? আমরা কি একটা হোটেল তৈরি, রেগুলার বিজনেস হোটেল তৈরি করতে পারবো যেখানে সারাক্ষণ অন্যান্য দেশের লোকরা, হয়তো আমরা কিছু রিয়েলিস্টিক করতে পারি, রিজনেবল করতে পারি, কিন্তু কিছু হয়তো আর আমরা কি আর খালি গায়ে থাকতে পারবো? যেটা আগে আমাদের দেখা যাবে যে ইন্ডিয়ান রাজা বাদশারা কিন্তু খালি গায়ে থাকতো, গয়না টয়না পড়তো, কিন্তু গায়ে জামা নেই। হয়তো ওইটাই আমাদের জন্য কারেক্ট। কিন্তু ওই যে লোকটা যার কথা বললো গাছ লাগায় না, চরে থাকে, ও কিন্তু প্রায় ওই এখনও ওই অবস্থায় রিয়েলিস্টিক্যালি ওখানে আছে। সো ওর জন্য আর্কিটেকচারে যতটুকু একেবারে জিরোর কাছে যাওয়া যাবে, আমার জন্য আর্কিটেকচারে হয়তো অতটুকু জিরোর কাছে যাওয়া যাবে না। এবং এটা মাজারুল ইসলাম, ইভেন কেনেথ ফ্রাম্পটন এই লেখাগুলো যে লিখেছিলেন, উনি হয়তো তার আগেই দেখতে পাচ্ছিলেন যে কিছু লোক অলরেডি এটা নিয়ে সুন্দর কাজ করছে। এই যে বিভিন্ন কোরিয়ারা, প্রত্যেক দেশে, আমরা কিন্তু শুধু ইন্ডিয়ান বেল্টের কথা জানি, ল্যাটিন আমেরিকায় কিংবা ওইদিকে ফিলিপিন্সের দিকে বা ফ্লোরিডার দিকে, এসব গরম জায়গায় কিন্তু অনেক সুন্দর সুন্দর ইন্টারপ্রিটেশন অফ মডার্ন আর্কিটেকচার হয়েছে। এবং ওইটার থেকেই তো উনি হয়তো বুঝতে পারছেন যে রিয়েল মডার্নের থেকে আমরা আরও ক্রিটিক্যাল মডার্ন হতে পারি। সো এটার যাত্রা তো অনেক আগের থেকেই শুরু হয়ে গেছে, টু আন্ডারস্ট্যান্ড যে কোথায় করতেছি, ওখানে কতটুকু আমি ওই জায়গার জন্য করতে পারছি। এখন আমাকে যদি একটা আসলেই ঢাকা শহরের মাঝখানে মাটির বাড়ি তৈরি করে দেয়, যেটা আমাকে ডেইলি লেপতে হবে, এটা তো কোনো আর্কিটেক্টই হয়তো করবে না, বিকজ মাই লাইফস্টাইলের সাথে ওইটা যাবে না। আবার একেবারে সম্পূর্ণ কাচের বাড়ি, সেটা করা হতো। তো আমাদেরকে আসলে নাজ ভাই যে কথাটা বললেন, ওটার এটা হচ্ছে architect's awareness becomes his main tool, to be constantly aware যে আসলে where am I, because you will never get an ideal situation to do absolutely pure architecture almost, unless it is off the grid একটা কোনো জায়গা যেখানে নাই। কিন্তু উইদিন গ্রিড আর কি, যেখানে ইলেকট্রিসিটি আছে বা রাস্তাঘাট আছে, সেখানে আমাদেরকে জাজ করা যে একটু জায়গা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা, এই অ্যাওয়ারনেসটা এখনকার আর্কিটেক্টের জন্য আমি মনে করি কঠিন। আগের যত আইসোলেট, একজন রেনেসান্স আর্কিটেক্টের জন্য রেনেসান্স আর্কিটেকচার করা ইজ প্রবাবলি ওয়াজ মোর ইজিয়ার, বিকজ হি প্রিটি মাচ হ্যাড boundaries very clearly defined. But এখন boundary is very much shifting, boundary is not fixed. সো আমরা যদি ওই প্রাথমিকভাবে ওই জায়গাটায় যদি ভুল করি, খুব রাশ করলে আর্কিটেকচারে যেটা হবে যে ওই মার্জিনটা ভুল হয়,
ওই মার্জিনটা ভুল হলে তারপরে ওয়ান্স দ্য ডিজাইন ইজ রোলিং দেন কিন্তু আর ওইটা কারেকশন করার উপায় থাকে না তখন। So, ওই জায়গার অ্যাওয়ারনেসটা ইজ বিকামিং মোর অ্যান্ড মোর ইম্পর্টেন্ট, এবং ওইটাকে আমরা দেখছি ওইটাই বিকামিং দ্য মেইন পাওয়ার অফ দ্য প্রজেক্ট অ্যাকচুয়ালি। তো সেটাই আমি এইভাবে এই জিনিসটাকে বলবো। আমার মনে হয় আমরা ওপেন ফর কোশ্চেন অর এনি আইডিয়া অর এনি ইস্যুস, সো আপনারা যদি শেয়ার করেন। আরিফ ভাই। আজকে আপনাদের পেয়ে আপনাদের মন্তব্যটা জানতে চাই। প্রশ্ন বা দ্বন্দ্ব, প্রশ্নটা আমার কাছে মনে এসছে 5-6 বছর আগে নাহাস ভাইয়ের একটা প্রেজেন্টেশন ছিল চিটাগংয়ে। প্রেজেন্টেশনের টাইটেল ছিল লার্ন, আনলার্ন, রিলার্ন। আর আজকে এই 3 দিন ব্যাপী এই প্রদর্শনীটার টাইটেলটা ওটার কাছাকাছি, লার্নিং, আনলার্নিং। প্রশ্নটা ওই 5 বছর ধরে আমি চিন্তা করি যে do we really need to unlearn something, or everything is a treasure for me, good or bad, black or white, low or high, hot or cold? আমি যাই শিখি এটা তো আমার সেই ডেটাবেজে থাকে। I take it or not, I remember it or not, I forget it or not, good or bad আমার ঝুলিতে থাকে। and then I pick and choose যে ওই জিনিসটা ভালো ছিল না আমি নিব না, এই জিনিসটা ভালো আমি নিব। মানে আমি হিটলারকে নিব না, মাদার তেরেসাকে নিব। বাট ডু উই ফরগেট হিটলার? আই মিন ডু উই আনলার্ন হিটলার? মানে এই আনলার্নটা আমরা কেন করব, এটা একটা প্রশ্ন। আসলে প্রশ্নটা করা উচিত ছিল উদ্যোক্তাদের, রাজন বা রবিনকে, যে হোয়াট এক্স্যাক্টলি আর ইউ ট্রাইং টু আনলার্ন that you earned or learned in your journey in the last 16 years, or maybe from your school? মানে এইটা আগে যদি তোমরা একটু রেসপন্ড করো, তারপরে প্যানেলিস্টরা যদি একটু বলেন। থ্যাংক ইউ। কোশ্চেনটা ভাবছি উনাদের, কিন্তু কোশ্চেনটা তো এইদিকে চলে আসলো। আচ্ছা আচ্ছা, ওকে। তো ঠিক আছে, আমি আমি একটু তাহলে জাস্ট ওই আনলার্নের জায়গাটা, মানে আমাদের চিন্তার জায়গাটা একটু বলি। সেটা হচ্ছে যে আমাদের এই আয়োজনের উদ্দেশ্যটাই এরকম ছিল যে আমি হয়তো ওই যে এই অগাস্টের শেষে সেপ্টেম্বরের মানে অগাস্টের লাস্ট 2 উইকস আপনার ওই খালিদ আশরাফ স্যারের একটা থিওরি সেমিনার ছিল বেঙ্গলের 2 উইকসের। তো ওইখানে আমি পার্টিসিপেট করছিলাম, মেইনাপাও ওইখানে ছিলেন ওখানে। তো ওইটায় প্রথম ক্লাসেই খালিদ আশরাফ স্যার বললেন যে আচ্ছা এইখানে আমরা যারা আছি আপনারা মানে এই থিওরিজ বা আর্কিটেকচার এই ইস্যুতে আপনাদের মানে একটা যে কোনো একটা ইস্যু আপনারা বলেন, লাইক যার মনে যেটা আসে আর কি। তো ওখানে অনেকেই অনেক কিছু বললেন যে লাইক কেউ কালচার বললেন বা এরকম বললেন। তো আমি যে ইস্যুটা বলছিলাম সেটা বলছিলাম দ্বন্দ্ব, হ্যাঁ, বা এরকম আর কি। তো এইটা মানে আমার মনে হয় যে আমাদের মধ্যে এটা আছে যে দ্বন্দ্বটা সবসময় থাকে। এখন এইটা আসলে ধরেন বৃহস্পতিবার দিনে আলোচনা হচ্ছিল আমাদের অনুষ্ঠানের শুরুর দিনে যে আসলে এটার থেকে বের হওয়া সম্ভব কি সম্ভব না, এটাও খুব মুশকিল বলাটা, এই দ্বন্দ্বটা। তো এখন আনলার্নের ব্যাপারটা এরকম হতে পারে, মানে আপনি যেটা বললেন যে আমরা মানে যেটা স্কুলে যেটা শিখেছি বা আমরা কোনটা আনলার্ন করি বা করতে পারি বা করতে চাই, তো জিনিসটাকে এমন হতে পারে যে ধরেন আমরা তো স্কুলে শিখলাম, তারপরে আমাদের কাজকর্ম শুরু করলাম, হলো না, ভুল খারাপ হচ্ছে। তো আনলার্নের জায়গাটা আমরা মনে করি কি এই যে দ্বন্দ্ব যে ব্যাপারটা এইটা আমাদের মধ্যে আছে। মানে আমাদের প্রেজেন্টেশনগুলো তো দেখবেন যে আমরা সবগুলো প্রেজেন্টেশন অনেকগুলো কোশ্চেন করা আছে, মানে আমরা যে কাজটা করছি সেটা কোশ্চেন করা আছে। তো এবং ওই দ্বন্দ্বটা এরকম আমরা মনে করি যে যেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে যে আমরা যে আজকের টপিকটা দিয়েছি যে আর্কিটেকচার অ্যান্ড আইডিয়া অ্যান্ড ফেনোমেনা ইন টাইম, হ্যাঁ। তো এই যে 3টা শব্দ রিয়াজ স্যারও বললেন, ওই 3টা শব্দ আমরা কিন্তু মানে আমাদের মাথায় ওই 3টা শব্দ ঘোরে বা ওই 3টা শব্দ নিয়ে আমরা চিন্তা করি দেখেই আমরা ওনাদের মুখ থেকে ওইটা নিয়ে শুনতে চাইছি যে আচ্ছা তাহলে এটা কি হতে পারে। তো যেটা বলছিলাম যে মনে হয় যে যেমন ধরেন আমি এক্সাম্পল হিসেবে বলি যে আমাদের দ্বন্দ্বটা এখন এরকমও আছে যে যেটা আমি আবারও কোশ্চেন করলাম একটু আগে, যে আমরা কি তাহলে ইমপারমানেন্স অর এসেন্স অফ আর্কিটেকচার, এই দুইটা কি আসলে সাংঘর্ষিক নাকি দুইটা একটাকে কমপ্লিমেন্ট করে? এটা কিন্তু একটা ক্রিটিক্যাল কোশ্চেন, বা এটা
মানে আমাদের মধ্যে আছে কোশ্চেনটা, বা আমরা এটা ফিল করি কাজ করার সময়। তো এই কোশ্চেনটা যদি আমি ট্রান্সফর্ম করতে চাই কাজে বা ট্রান্সলেট করতে যাই, তখনই আসলে আনলার্নিংয়ের ব্যাপারটা আমার মনে হয় চলে আসে। যেটা মানে আমার আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের দলগত আন্ডারস্ট্যান্ডিং যেটা হতে পারে সেটা হচ্ছে এরকম যে ধরেন যেহেতু মানে আমরাই বলছি যে আমাদের আমাদের ন্যারেটিভসেই আমাদের এই ইভেন্ট বা আমাদের টোটাল ন্যারেটিভসে আছে যে আমরা বিশ্বাস করি যে আর্কিটেকচারটা শিফট করে বা চিন্তাগুলা মানে চেঞ্জিং চিন্তাগুলা। তো আমরাও ওইটা মনে করছি যে এই যে চিন্তাটা যদি চেঞ্জ হয়, তো এইটা একটা ফর্ম অফ আনলার্নিং, মানে মানে শিফটিং অফ মানে থিঙ্কিং প্রসেস, এইটা একটা ফর্ম অফ আনলার্নিং। যেমন ধরেন আমরা আমি যদি একটু এক্সাম্পল হিসেবে জাস্ট এইটা একটু তুলে ধরি, এটা আমাদের একটা 2009-10-এর করা একটা কাজ, আনবিল্ড অবভিয়াসলি তো ওই সময়ের কাজ তো আনবিল্ড হবে, এটা স্বাভাবিক। তো 2009-10 সালের একটা কাজ, এবং এটা ড্রয়িংটা দেখলে মানে এখানে যারাই আসছে এখানে মানে খুব মানে রেফারেন্স জিওমেট্রি মানে অনেক শক্ত মানে এরকম একটা ব্যাপার স্যাপার, মানে মানে স্ট্রং জিওমেট্রিক রেফারেন্স, হ্যাঁ। তো এইটা যখন আমরা এই ইয়াটা করতে গেলাম, এই ডকুমেন্টেশনটা করতে গেলাম, তখন আমরা যখন এটা দেখতেছিলাম তখন ওইটা ফিল করতেছিলাম যে ওই সময়টা মানে তখন আমরা মাত্র মানে বুয়েট থেকে বা মানে স্কুল থেকে বের হলাম, কাজ করতেছি তখন, মানে এই লাইনগুলো তখন খুব স্ট্রং ছিল মাথার মধ্যে। কিন্তু এখন যদি আমাকে এটা দিয়েও বলা হয় যে এরকম এরকম, আমি হয়তো এটা এটা আঁকতে পারবো না আর কি, মানে এটা আমার মনে হয় আর কি। তো এইটাই একটা আনলার্নিং। বাট আমি বলছি না যে ওইটা খারাপ বা এখন যেটা ওইটা খারাপ বা ওইটার যে ইনফ্লুয়েন্স ছিল সেটা খারাপ, বা এখন যেগুলো সেটাও না, কোনোটাই খারাপ না। কিন্তু আমি মনে করি এইটাই আনলার্নিং, মানে আমাদের কাছে আন্ডারস্ট্যান্ডিংটা যে এইটাই আনলার্নিং, বা আমাদের জার্নির মধ্যে দিয়ে এইটাই হয়তো আনলার্নিং। মানে তো ওইটা যেটা বলছিলাম যে দ্বন্দ্বটা, যে তো ওই দ্বন্দ্বটার থেকে বের হয়ে আসতে গেলে আমাকে হয়তো কিছু জিনিস আনলার্ন করতে হবে। যেমন আমি যদি এখন নতুন একটা ধারণা চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ফরমেটিভ আর্কিটেকচারের উপর ফোকাস না করে আমরা যদি ওই যে আর্কিটেকচারের এসেন্সটা নিয়ে আমরা যদি কিছু ইস্যুস নিয়ে কাজ করি, যে ইস্যুসগুলো কিনা মোর কানেক্ট করবে মানুষ এবং সমাজকে, এইটা যদি চিন্তা করি তাহলেই আমার কাছে মনে হয় যে এটা 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 করতে গেলেই আমাকে সাম সর্ট অফ আনলার্নিং এর মধ্যে দিয়ে যাইতে হবে, আদার দেন দ্যাট এটা পসিবল না। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের আমাদের প্র্যাকটিস আন্ডারস্ট্যান্ডিং। তো আমি মনে হয় আনলার্নিংটা এইভাবে চিন্তা করি আর কি। এখন আমি একটু একটু ওনাদেরকে দেই। আচ্ছা, বলি আমি আমি একটা মানে একটু লাইট করার জন্য বলি যে আমি জানি যে ছাত্র অবস্থায় জিন্স পরলে এটা কম ধুইতে হয়, তো এই হিসেবে আমি জিন্স পরা শুরু করলাম। তারপরে একজন এসে যখন বললো যে না জিন্স প্যান্ট কিন্তু বানানোর সময় অনেক পানি খরচ হয়, তো আমি আবার জিন্স প্যান্ট পরা বন্ধ করলাম। তা আবার একজন তারপর আবার তারপর দেখা গেলো যে পানি আবার আমার খরচ হয় না এই জন্য ধুতে, এই জন্য আমি আবার পড়া শুরু করলাম। তারপরে একজন বললো যে না পানি কিন্তু খরচ হয় আমার দেশে, কিন্তু জিন্স প্যান্ট বিক্রি হয় আমেরিকার দেশে, পানি সেভ হয় কিন্তু ওর দেশে, আবার জিন্স প্যান্ট বন্ধ কর। তো এখন এই যে ব্যাপারটা কি হচ্ছে, আমার কাছে একটা নতুন ইনফরমেশন আসতেছে, নতুন আমি আপগ্রেড, আপনি যেটা বলছেন অনেক ইনফরমেশন আসলে পুরান ইনফরমেশন চলে যায় না, কিন্তু আমার যে প্রায়োরিটিস মুভ করে যেতে পারে। সো আসলে এটা আনলার্ন না, আমি আগে আগে যাকে হাই প্রায়োরিটাইজ করতাম সেইটা ইজ বিকামিং লো। ওইটাই আমি প্রথমে বলছিলাম যে আমরা যে সিমুলেটেড ড্রয়িংস থেকে মডেল থেকে ছাত্র জীবনের যে আর্কিটেকচার করি, যেটা এখানে আমরা দেখলাম, সেটা থেকে যখন আমি রিয়েল আর্কিটেকচার এক্সপিরিয়েন্স করতে থাকি এবং সেটা যদি নিজের বানানো হয় তাহলে এটাকে ডিপলি এক্সপিরিয়েন্স করা যায়। বিকজ আমি এটা দাগ দিলাম আর এটা হলো, দেন আই গো অ্যান্ড এভরিবডি ইজ সেইং এটা ভালো হয়েছে, বাট হয় নাই, হ্যাঁ কী ভাবলাম কী হইলো। সো দেন আই ডোন্ট ডু ইট, আই গো ক্লোজ টু ইট। সো ওইটা আসলে নতুন ইভেন একটা সিঙ্গেল আর্কিটেকচার যদি ধরি, আমরা যখন কাজ করি, আপনারা কেউ করেছেন কিনা আমি জানি না, আপনার যদি একটা কাজ একটা একটা স্কেচ খাতায় আঁকা শুরু করেন এবং শেষ হয়, তারপর যদি ব্যাক ট্র্যাক করেন যে গত 3 মাসে আমি এটা ডিজাইন করলাম, আচ্ছা প্রথম দিনে আমি কী ভাবছিলাম, প্রথম দিন দেখা যাবে যে আমি উইয়ার্ড টার্ন আমি নিছি, এবং ওইটা কোনো দিনই আমি শেষটিটা করছি, এটা প্রথম দিন হয়তো আমি জানতামই না আমি এখানে আসবো। সো তার মানে ইন দ্য প্রসেস আমার তো আরও সার্চিং চলতেছে, সামথিং নিউ কেম ইন অ্যান্ড আই শিফটেড। সো এভরি টাইম something I can be in with experience, with knowledge, with
I can actually change. It's not important to be fixed. Like timeless or fixed or এখানে একটা টাইমলেস ব্যাপার আছে। সো এইটা আমার কাছে মনে হয় এইটার প্রতি ওপেননেস থাকাটা একটু জরুরি। এখন সেটাকে আনলার্ন আবার একটা ভাষাগত প্রবলেম হয়ে যায়। আমি মনে করি যে এইটাই তো ডেভেলপ স্বাভাবিক। হ্যাঁ, সো এখন ওরা যদি ওদের প্রসেসটাকে লার্নিং অ্যান্ড আনলার্নিং এর মধ্যে দিয়ে যাওয়া বলে, আই থিঙ্ক ইটস এ ভেরি অনেস্ট অ্যান্ড টু বি ফলোড প্রজেক্ট হতে পারে। আই অ্যাপ্রিসিয়েট দ্য টার্মিনোলজি অফ ইয়োর জার্নিকে তুমি যেই টার্মে দেখতে চাচ্ছ সেটাই। আচ্ছা, ইসের আরেকটু সিম্পল এক্সপ্লেনেশন আছে আমার কাছে। সেটা হলো তোমার ইউরোপিয়ান আর্কিটেকচার ক্লিয়ার একটা এভলিউশনারি লাইন ফলো করা যায়। এরপর এটা হয়েছে, এরপর এটা হয়েছে, এখানে একটু কোর্স কারেকশন হয়েছে, বারোক থেকে রোকোকো গেল, কোর্স কারেকশন লাগবে, টু মাচ হয়ে গেছে, কোর্স কারেকশন। সো কোর্স কারেকশন ইজ ওকে। কোর্স কারেকশন তুমি যেটা বলছো, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। তো সব কিছু তো আমি আমার এক্সপিরিয়েন্সে জমা রাখবো, ওটার আলোকেই তো আমি এগোবো। সো দ্যাট ইজ ভেরি ট্রু। কিন্তু আমাদের যারা কলোনাইজ ছিলাম, আমাদের কিন্তু এটা একটু আমাদের সময়টা বলি, আর একটু তুমি তো জানবা, কিন্তু অন্যদের জন্য বলি যে আমাদের সময় আর্কিটেকচারে যে 5 বছর পড়েছি, আমাদেরকে যখন ডিজাইন টেবিলে আমাদের টিচাররা বলতো যে তুমি ওই প্রজেক্টটা দেখো, ওইখানে তুমি যেটা করতে যাচ্ছ এইভাবে করেছে। এখন ওই প্রজেক্টটা দেখো, যে প্রজেক্ট দেখবো কী করে আমি? ইন্টারনেট নাই, ফোন নাই, ম্যাগাজিন যেটা আসবে লাইব্রেরিতে 6 মাস পরে, সেটা ইজ দ্য অনলি ভিজুয়াল অ্যাক্সেস টু হোয়াট উই আর টকিং অ্যাবাউট। তো সেখানে আমার মাথায়, স্টুডেন্টের মাথায় প্রেসক্রিপটিভ কিছু ঢুকে যাওয়ার চান্স খুব হাই। প্রেসক্রিপটিভ ঢুকলে এটা কোর্স কারেকশনে হবে না, এটা তুমি ওইদিকে নিয়ে যাচ্ছে, তোমার এদিকে যেতে হবে। তখন আনলার্নিংয়ের প্রশ্নটা আসে, যে এইদিকে হাঁটা শুরু করলে কোর্স কারেকশনে আই উইল নট গেট এনিওয়্যার। আমাকে একটা টোটালি নিউ মানে বেসিক প্রশ্ন করে উই হ্যাভ টু স্টার্ট ওয়ার্কিং। এটা হলো আমাদের ডিসকন্টিনিউটি আছে বলে। আমাদের যদি কন্টিনিউটি থাকতো, মোগলরা আস্তে আস্তে এখানেই গ্রো করে ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন হতো, এবং আমাদের মানুষজনের বাড়ি ঘর ওখান থেকে বের হতো, তাহলে কিন্তু আমাদের আনলার্নিংয়ের প্রবলেমটা অত থাকতো না। স্কুলিংটা ইট ইজ জাস্ট আমাদের ভাগ্য। স্কুলিংটাও তো ইজ পার্ট অফ দ্যাট। স্কুলিংও তো পার্ট অফ দ্যাট। আমরা তো এর থেকে বেটার কিছু এক্সপেক্ট করতে পারি না। শুধু আর্কিটেকচার না, কিন্তু অল স্ফিয়ার্স। বেশি তো লিটারেচার অ্যান্ড ঈশ্বর সবচেয়ে বেশি, হিস্ট্রি। মানে আসলে তো কয়েকটা জিনিস। একটা হলো যে আপনি অবশ্যই দেখবেন না কেন? হ্যাঁ, আমরা তো আদারওয়াইজ এটা থেকেই তো আমাদের নলেজ বলি, অ্যাওয়ারনেস বলি, বিল্ড আপ হয়, অ্যাওয়ারনেসটা বিল্ড আপ হয়, এবং ওই অ্যাওয়ারনেসটাই কিন্তু আপনাকে আনলার্ন করতে হেল্প করে। আমি আনলার্ন ওয়ার্ডটা কোথা থেকে আসছে, আমি আমার লাইফে ফার্স্ট টাইম আনলার্ন ওয়ার্ডটা দেখেছিলাম কানের একটা ইয়ে থেকে। সো কানের ইয়েতেই ও বলছে যে আমি এত বছর পড়াশোনা করলাম, তারপর এত বছর আমার লাগলো এটাকে আনলার্ন করতে। সো বেসিক্যালি দেন দ্য কোয়েশ্চেন কেম, হোয়াট ইজ আনলার্নিং? সো কানের যেটা হয়, আমি যেটা কানের আন্ডারস্ট্যান্ডিং থেকে যদি বলি, যে আমি যেটা বুঝছি, মানে আমার টোটালি আমার আন্ডারস্ট্যান্ডিং অফ দিস, এটা কাউকে বিশ্বাস করতে হবে বা নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। সেটা হলো কিছু স্পেশালি আর্কিটেকচারাল কনটেক্সটে যদি বলি, মানে ফ্রম দ্য সেন্স অফ আর্কিটেকচার আমরা আনলার্নিংটা কোথায়, অ্যাটলিস্ট কানের পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হলো যে কান কিন্তু সবসময় হি ইউজ টু টক অ্যাবাউট গোয়িং ব্যাক টু দ্য বিগিনিং। হ্যাঁ, গোয়িং ব্যাক টু দ্য বিগিনিং, বিকজ একটা স্কুল ওর ছিল না যে স্কুল মানেই একটা করিডোর আর রুম 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 হয়ে যাবে। এটা তো একটা সার্টেন কাইন্ড অফ লার্নিং। এটা আমাকে স্কুলেও শেখায় যে স্কুল মানে তোমার ক্লাসরুম থাকতে হবে, ক্লাসরুমগুলো এক ধরনের একটা ইয়েতে থাকতে হবে, এই জোনিং থাকতে হবে, ওই থাকতে হবে। দ্যাটস আ সার্টেন ওয়ে অফ টিচিং আ স্টুডেন্ট, যে এইভাবে করে জিনিসটা তৈরি হয়, টাইপোলজিক্যাল যেই বিষয়টা। কিন্তু কান যখন একটা স্কুল নিয়ে কথা বলে, তখন কিন্তু ও কথা বলে একটা গাছের কথা, যে একটা গাছ, তার নিচে একজন বসে কিছু বলতেছে আর কিছু লোক তার সামনে বসে শুনছে। যারা বলছে তারা হলো
যে বলছে সে হলো টিচার আর যারা শুনছে তারা। সো এই যে গোয়িং ব্যাক টু দ্য ভেরি বিগিনিং অ্যান্ড কোয়েশ্চেনিং দ্যাট ভেরি টাইপোলজি, যে আসলে স্কুল কি, ওইখানে কিন্তু আমি একটা সার্টেন সেন্স অফ আনলার্নিং দেখি, যে আমি আমার কনভেনশন বা ট্রেডিশন যা আছে সেটাকে কোয়েশ্চেন করলাম, অ্যান্ড দেন থ্রু কোয়েশ্চেনিং I am trying to recreate or re-establishing a certain kind of a norm, যেটা it doesn't have to be যে ওইটাই আবার নতুন একটা ধারা তৈরি করলো, সেটাও না, বাট কোয়েশ্চেনিং দ্যাট, এবং ওই কোয়েশ্চেনিং এর মধ্যে দিয়ে আমার কাছে মনে হয় যে একটা সর্ট অফ আনলার্নিং হয়। এবং ওইটা আমার মনে হয় অ্যাটলিস্ট আর্কিটেকচারাল টার্মসে আমি আমার নিজের কাজে চেষ্টা করি এটা প্র্যাকটিস করতে, যে হাউ ক্যান ইউ অ্যাকচুয়ালি কোয়েশ্চেন দ্যাট ভেরি ভেরি মানে এসেন্স অফ আ বিল্ডিং, হ্যাঁ স্ট্যাবলিশড একটা নর্ম যেটা, সেটাকে কোয়েশ্চেন করা এবং ওইটাকে কিছুটা ইয়ের মধ্যে দিয়ে আর কি নিয়ে আসা। আর আনলার্নিং আমার কাছে আরেকটা যেটা মনে হয় যে এটা তো আসলে আমরা অনেক ইনফরমেশন পাই, সো মেনি ইনফরমেশন, এবং এটা জানা প্রয়োজন, অ্যাওয়ারনেস প্রয়োজন, কিন্তু সার্টেন থিংস কিন্তু আমরা অ্যাবজর্ব করি অ্যাজ আওয়ার and we embody it. That embodying of that information, that I take it as my own, becomes a part of me. হ্যাঁ, এবং আমার মনে হয় ওইখানেই মেইনলি লার্নিং আর আনলার্নিং এর বিষয়টা আসে। আমি একটু শেষ করি, মানে একটা জিনিস দিয়ে শেষ করতে যাচ্ছি, যে দিস ইজ আ ভেরি গুড ডিসকাশন। হ্যাঁ, ডিসকাশনের এসেন্সে আই ফিল যে তোমার কাছে আনলার্নিং টার্মটা ইজ নট অ্যাকসেপ্টেবল বিকজ ইট তোমার মাথায় ইট স্ট্যান্ডস ফর ডিসকার্ডিং ভ্যালুয়েবল ইনফরমেশন। মানে আমি ওইদিকে যাওয়ার কথা ছিল, এদিকে গেলাম না। দিস ইজ অলসো নলেজ। আমি বলছি প্রায়োরিটি শিফটিং। কিন্তু আমার মাথায় তফাৎটা তোমার আর আমার মধ্যে, আমাদের মধ্যে, যে আমার কাছে এই আনলার্ন করতে পারার মানে ক্ল্যারিটি নিজের কাছে, আই উইল বি ভেরি হ্যাপি যদি আমি আমার মিস্টেক্স দেখে বলি যে না, দিস ইজ নট দ্য ওয়ে টু গো, আই শুড হ্যাভ গন দিস ওয়ে। কিন্তু দ্যার উইল বি এলিমেন্টস যেখানে ও ওই দিকে আর যাবেই না, কখনো যেতেই পারবে না। সো ওইটা যদি চেঞ্জ করে থাকি, ইজ দ্যাট আনলার্নিং অ্যান্ড ইজ দ্যাট টু বি কমেন্ডেড অর টু বি এম্বারেসড অ্যাবাউট? তফাৎ কিন্তু এটুকুই। সো এটা আমার মনে হয় দিস ডিসকাশন ইজ গুড বিকজ উই ব্রট সাম থিংস আউট ইন দ্য ওপেন, এভরিবডি ক্যান চুজ। এটা এরকমই হওয়া উচিত। থ্যাংক ইউ আরিফ ভাই। তো আমার মনে হচ্ছে যে মানে আলোচনাটা যেভাবে হচ্ছে আসলে, হ্যাঁ হ্যাঁ, তো ওই মানে টপিকটা ভালো হয়েছে, এটা আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ আরিফ ভাই, থ্যাংক ইউ। পলাশ ভাই একটু বলতে চাচ্ছেন। এখানে আমরা ওই কার্বন ফুটপ্রিন্ট কমানো নিয়ে যদি বলি বা আমাদের অ্যাফোর্ডেবিলিটি ছোট করার ব্যাপারে বলি, প্রশ্নটা তিনজনের কাছে। সেটা হচ্ছে যে আমাদের যে স্ট্যান্ডার্ড আছে, যে ব্রিটিশ স্ট্যান্ডার্ডে আমরা যেটা ডিজাইন করি, আমাদের গ্রামে গঞ্জে এখন যে কাজকর্মগুলো হচ্ছে, গ্রামে মানুষ অনেক রুমের কোনো মাপজোপ নাই, বড় সবাই শহরের মতো করে বাড়ি বানাচ্ছে শহরকে দেখে দেখে। তো এই যে একটা খুব কম জায়গার মধ্যে, ছোট জায়গার মধ্যে হাইটটা কটটুক হবে, রুমের উইথটা কত হবে, কটটুক কিচেন হবে, এরকম ছোট করে আলাদা কি কোনো স্ট্যান্ডার্ড তৈরি করা যায় যেটা ফর্মাল স্ট্যান্ডার্ডের বাইরে? আমরা টোকিওতে মানে বড় হংকংয়ে অথবা জাপানে যেসব জিনিসগুলো দেখি, তা আমাদেরও তো এরকম। আগে তো গ্রামের বাড়ির হাইট তো খুব বেশি ছিল না, পরে আমার ব্রিটিশরা আসলো, ওরা বানানো। তো এইটা প্রশ্নটা তিনজনের কাছে, যে আমরা যদি মাস পিপলকে আর্কিটেকচার করতে চাই, তাহলে আমরা ওইখানে একটা কোনো অপটিমাম স্ট্যান্ডার্ড বানাতে পারি কিনা, যেটা অনেক মানুষের কাজে লাগবে। ছোট্ট করে বলছি, কবির কিন্তু এই কাজটাই করছে। কবির এই কাজটাই করছে, কিন্তু স্ট্যান্ডার্ড তৈরি করছে। ওই ইনকামের জন্য, ওই সাইজের জন্য স্ট্যান্ডার্ড তৈরি করছে। ওই স্ট্যান্ডার্ড আমাদের স্কুলে শেখানো হবে না, কিন্তু আমরা তো ওইখানে কাজই করছি না। আমি কিন্তু দেখছি ইউনিভার্সিটিতে এখনকার আমাদেরকে যেমন একটা ওই যে মোটা লাল রঙের কি বই ছিল জানি, ওই যে টাইমস স্ট্যান্ডার্ড, ওইটা খুলে দিয়ে, আমি কোনো দোষ বলি না, আমি কিন্তু আসলে যেই লোক, না ওই সময়কে এখনও দরকার আছে। হ্যাঁ, তো আমার জন্য এক্সট্রা খাটনি তো সে কমন জায়গাতে করবে না। আমি কিন্তু অনেক মানে বটি দিয়ে মাছ কাটতে কীরকম জায়গা লাগে বা এইসব জিনিসের স্টাডি কিন্তু
10-12 বছর আগে থেকেই করছে। কিন্তু আমি যেটা দেখি যে আপনি যখন কাজ করেন অ্যাকচুয়ালি একজন একটা গ্রুপ তারা অনেক স্টাডি করছে বটির, কিন্তু রিয়েল কাজ করতে গিয়ে তখন মানুষের ইচ্ছাটা এত এত ইম্পর্টেন্ট, সে কিন্তু চাইলে তখনও স্টাডি করে নিতে পারে। মানে এটা এটা ইটস আমার কাছে স্ট্যান্ডার্ড এমন কোনো বিরাট প্রবলেম মনে হয় না যে এভরি টাইম। মানে আমি আমার একটা উদাহরণ বলি, আমি কোনো দিন, সরি এটা স্বীকার করার জন্য, আমি আমার আম্মাই হয়তো ছোটোকাল থেকে আমি কিচেনে কোনো দিন যাই নাই, সো কিচেন সম্পর্কে আমার নলেজ খুব কম। সো এই কোভিডের সময় আমাকে বাধ্য হইতে হয়েছে কিচেনে যাওয়ার জন্য, অ্যান্ড দেন আই রিয়েলাইজ মাই আন্ডারস্ট্যান্ডিং অফ কিচেন ডিজাইন চেঞ্জ। সো আমি যতই স্ট্যান্ডার্ড পড়ি, আমি যত জিনিসটা ভালো বুঝতে পারবো, অ্যান আর্কিটেক্ট ইজ নট ট্রেইনড টু ডু এ পার্টিকুলার জব, যে হসপিটাল শিখো, এটা শিখো স্ট্যান্ডার্ড। অ্যান আর্কিটেক্ট শুড বি ট্রেইন টু cut open the problem, read it, try to gather information from outside, bring things from inside, and then cook. So এইখানে আমি মনে স্ট্যান্ডার্ড অবশ্যই আমাদের দেশে তৈরি হয়ে যাবে, এবং আমি শিওর যে এখন সার্চ করলে কোনো ছাত্ররা কাজ পাওয়া যাবে। ইয়েস, সামওয়ান হ্যাজ নট রিটেন আ বুক, which is a gap. If Kobir is doing it, he'll probably take it to some level. বাট আইসোলেটেডলি কিন্তু এগুলি করা হয়েছে। আমি একটা প্রবলেম বলে দেখি যে অন্যরা কীভাবে রিয়্যাক্ট করে, সেটা হচ্ছে যে আমি একটা উদাহরণ বলতে পারি। একটা জায়গায় একটা বাসা বানানো হবে যেখানে ব্রিক ফিল্ড আছে, বা ওই লোক ব্রিক ফিল্ডের ব্যবসা করতো, ব্রিক অ্যান্ড ব্রিক, এভরিথিং ইজ ব্রিক অ্যাবাউট ইট। বাট ওই বাসাটা তৈরি করতে গেলে আপনি ভাবলেন যে ওনার কাছে অনেক ব্রিক আছে, ব্রিক দিয়ে বাসা বানাই, বাট হিজ আইডিয়া ইজ আই ডোন্ট লাইক ব্রিক। কিংবা আমরা একটা ছোট একটা কাজ করেছিলাম সিলেটে, একটা কি বলে হেলথ সেন্টার। তো আমরা সিলেট প্রজেক্টেড রুফ, বৃষ্টি হবে সামথিং এগুলো করে, অ্যান্ড দেন ওয়েন, যেহেতু একটা এনজিওর কাজ ছিল, এটা যখন ওখানে দেখাতে যাওয়া হলো, ওরা বিদেশ থেকে ফান্ড আসছে, প্রজেক্ট হবে, দে হ্যাড অ্যান আইডিয়া অফ যেটা একটা গ্লাস সুন্দর বিল্ডিং হবে। তো সামটাইমস ইভেন ইফ ইউ আর ইউর দেন ইউ হ্যাভ টু অলসো থিঙ্ক আজকের এই কমপ্লেক্স ওয়ার্ল্ডে যেখানে এভরিবডি ইজ এক্সপোজ। আমি একটা লেখা পড়ছিলাম যে ডালি এবং কর্বুসিয়ের যাচ্ছে নিউ ইয়র্ক সম্পর্কে তারা ব্ল্যাঙ্ক, কারণ তারা কোনো সিনেমা দেখে নাই বা এরকম দেখে নাই, খুবই ব্ল্যাঙ্ক অবস্থা। তারা নিউ ইয়র্ক সম্পর্কে লিখছে, এবং দুজনের লেখা কন্ট্রাডিক্টরি। একজন যা ভেবে গেছে তার চেয়ে নিউ ইয়র্কের বিল্ডিং বড়, আরেকজন যা ভাবছে সে বলছে একটু ছোটো। তো কিন্তু এখন এত বেশি দেখা হয়েছে, দেখবেন যে ইভেন একটা গ্রামের ছেলেও নিউ ইয়র্ক সম্পর্কে অনেক ভিডিও দেখে ফেলতে পারে। সো এই যে একবার নিউ ইয়র্ক দেখে ফেলছে, জাপান দেখে ফেলছে, এই যে পৃথিবী যখন অনেকটা ওপেন হয়ে যায় এবং আনঅ্যাওয়ারনেস, এতে কিন্তু এক ধরনের প্রবলেম তৈরি হয় যে ওভার ট্রাভেল করে কিন্তু এখন বাংলাদেশের মানুষের নানা রকম টেস্ট হয়েছে, যেগুলোর একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করতে পারে। সো এটাও কিন্তু একটা মানে প্র্যাকটিস করতে গেলে এটাও কিন্তু একটা বড় প্রবলেম টু হাউ টু, ইভেন ইফ আই এম কনভিন্স যে এটা হওয়া উচিত, দেন দেখা যাবে যে আরেকটা সিচুয়েশন, মানে টু হ্যাভ টু বি অন আ সেম লেভেল উইথ দ্য ক্লায়েন্ট অর ইউজার্স, এটাও একটা আমার কাছে একটা প্রবলেম এইটা এখনকার টাইমে। এটা তো জেনেরিক হইতে পারে না সব জায়গার জন্য। গ্রামের মানুষ একভাবে বসবাস করে, তাদের লাইফস্টাইল ডিফারেন্ট, হ্যাঁ, এক ধরনের মাল্টি ফ্যামিলি, মাল্টি জেনারেশনাল অনেক সময় থাকে। হ্যাঁ, কিন্তু ধরেন আপনি যদি শহরে করতে চান, যেখানে একেবারেই জায়গা নাই, টাইট স্পেসের মধ্যে থাকা, সেখানে তো এক ধরনের স্ট্যান্ডার্ডাইজেশন, অপটিমাইজেশনটা আমার মনে হয় ইম্পর্টেন্ট থাকতেই পারে। কিন্তু এটা আসলে মানুষের উপর চাপায় দেওয়া যাবে না। হ্যাঁ, মানে এটাই প্রবলেম। এটা করতে গেলেও আমার মনে হয় কিছুটা ট্রায়াল অ্যান্ড এররের ব্যাপার থাকে। বানালেন, প্রথমে আপনি বানান একটা বিল্ডিং যেখানে আপনি অপটিমাইজ স্পেস দিয়ে তৈরি করলেন, তারপরে একটু দেখা দরকার যে মানুষ আসলেই ওটাতে কমফোর্টেবল কিনা। কারণ মানুষ কিন্তু আপনি মানে ইটস তো বি হাইভ না, আমরা বি না যে আমি ঢুকাই দিলাম বি হাইভের মধ্যে, ওইটার মধ্যেই থাকবে। একটা স্পেস এবং তার কনফিগারেশন, তার হাইট, তার লাইট, তার ভেন্টিলেশন, ইভেন তার স্কেল কিন্তু মানুষকে ইম্প্যাক্ট করে, তাই না? তার সাইকোলজিক্যাল, ইমোশনাল, ফিজিক্যাল
ইম্প্যাক্ট করে। তো সেই ইম্প্যাক্টটা তো দেখার ব্যাপার থাকবে। সো আমি মানে আর্গোনমিক্স দিয়ে কিন্তু যে আমি একটা স্ট্যান্ডার্ডাইজ বানাই ফেলবো এবং মানুষ সেটার মধ্যে, যেটা হংকংয়ে করছে, অ্যান্ড আই রিয়েলি ডু নট থিঙ্ক দ্যাটস আ গুড ওয়ে অফ লিভিং। আমার কাছে একেবারেই মনে হয় যে আমি মানুষকে আটানোর জন্য ইনসেক্টের মতো ঢুকাই দিলাম, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস আ গুড আইডিয়া। এটা করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এটার ইম্প্যাক্টটা কী, অ্যান্ড দেন উই ক্যান থিঙ্ক অ্যাবাউট স্ট্যান্ডার্ডাইজেশন। আমি স্ট্যান্ডার্ডাইজেশন সম্পর্কে একটা পয়েন্ট অফ ভিউ বলি যে স্ট্যান্ডার্ডাইজেশনকে আমরা সবসময় মনে করি যে এই নাম্বারটা পেলাম যে 20 ইঞ্চিতে বসতে পারে মানুষ, হ্যাঁ, তো আমি 20 ইঞ্চিতে যেতে চেষ্টা করব, এইটা কি আমার কাজ? আমি মনে করি এটা না। এটা নিয়ে আমার একটা সেকেন্ড ইয়ারে আমি একবার পড়াচ্ছিলাম, তখন আমার টিচারের সাথে একটু সমস্যা হচ্ছিল। আমি মনে করি যে এইটা আমার জানা দরকার। যেমন আমরা একটা লোককে দেখলে বলি ও লম্বা, ও বেশ খাটো, আমরা কোনো লোককে দেখলে বলি না পারফেক্ট। আমরা কি বলি যে পারফেক্ট বলি না। হি ইজ আইদার অলওয়েজ বেটে অর লম্বা। সো এই মোটার ক্ষেত্রেও তাই। তো তার মানে ওইটা একটা ইটস লাইক আ প্লেটোর সব বিষয় হচ্ছে আইডিয়ালিস্টিক ওয়ার্ল্ড। প্লেটোর বিড়াল, হ্যাঁ, তো ইটস একটা বিড়াল, বাট অন্য বিড়ালগুলো হচ্ছে ওর আশেপাশের কাছাকাছি। সো আইডিয়া হচ্ছে আপনি দেখবেন 20 ইঞ্চি তো কখনো দিলেও কিছুক্ষণ পরে আমরা একটা, যদি আপনি এরকম স্লোপ করে টেবিল বানান, দেখবেন লোক 20 ইঞ্চিতেও বসবে, ওই লোকই কিছুক্ষণ পরে 16 ইঞ্চিতে বসবে, ওই লোকই মুভ করবে কখনো এইভাবে। 20 ইঞ্চি ইজ এ রেফারেন্স পয়েন্ট উইচ আই নেভার নিড টু follow, but I just have to keep it in mind about it's like that perfect man who's never out there, but I can understand কতটুক সরা যাবে। সো এইটার জন্য যদি কেউ স্ট্যান্ডার্ড কাজ করে, ইট উইল বি এ গুড ওয়ার্ক। আমরা তো এমনি কম গুছাই কাজে, মেবি যদি কবির করে ইট উইল বি ভেরি গুড, বাট স্ট্যান্ডার্ডাইজেশন কি এইটা করতে হবে, এই অ্যাটিটিউডটা আমার কাছে একটু প্রবলেমেটিক। একটা ইমাজিনারি সিচুয়েশন, যদি আমরা বলছিলাম আমাদের এভলিউশন, আর্কিটেকচার এভলিউশন চলতো, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওয়াজ লিডিং ইকোনমিকলি, তো ওইটা যদি চলতো, ডিসরাপশন না হতো, তাহলে প্রবাবলি টাইম সেভার স্ট্যান্ডার্ড আমরা লিখতাম। এটা কি সেম হতো? হতো না। হ্যাঁ, কিন্তু কন্টিনিউটিতে না। সো টাইম সেভার স্ট্যান্ডার্ড উড হ্যাভ বিন ডিফারেন্ট। কেন ডিফারেন্ট সেটাই তো ভাবতে হবে। যে এটা তো ট্রেড অফের ব্যাপার হয় আলটিমেটলি। তো ট্রেড অফটা কোথায় হবে, হুজ রাইটিং দিস বুক, সব কিছুই হ্যাজ টু টেক। রিসেন্টলি হচ্ছে খালিদ আশরাফ স্যারের একটা লেখা পড়ছিলাম, ওখানে উনি কোট করলেন স্ট্যানলি টাইগারম্যানের ভাষ্যমতে যে 1964-তে লুই আইকান যখন হচ্ছে বাংলাদেশ থেকে ব্যাক করতেছেন, এয়ারপোর্টে টাইগারম্যানের সাথে দেখা হয় ওনার। তো উনি হচ্ছে ওনাকে অনেক অ্যাংজাইটিতে দেখে। জিজ্ঞেস করলেন যে কি বিষয়ে, মানে কথাবার্তায় আর কি। তো কনভারসেশনের একটা পার্টে বলেন যে মাজহারুল ইসলামকে নিয়ে বলেন লুই আইকান যে হাউ ক্যান হি ডু দিস, হাউ ক্যান হি লিভ আর্কিটেকচার ফর পলিটিক্স, আই কুড হ্যাভ নেভার ডান দ্যাট। আমি একদম কোট করলাম লেখাটা। তো টাইগারম্যানের ভাষ্যটা হচ্ছে যে কানের চেহারায় উনি নিজের যে কথাটা ওইটাতেই সে কনভিন্স দেখে না যে পলিটিক্সের জন্য মাজহারুল ইসলাম ছেড়ে দিবে, এইটা কান কনভিন্সড না। আবার সে বলছে যে আমি নিজে এটা কখনো পারতাম না। হয়তো তাদের কনভারসেশন এমন হয়েছে যে কান নিজেও কনভিন্সড না যে সে আসলে এটা পারতো কি পারতো না। আমার কোয়েশ্চেনটা হচ্ছে 1947-এ আমরা দেশ ভাগ হলো, 71-এ আমরা যুদ্ধ করে একটা স্বাধীন দেশ পাই। রিসেন্টলি আমরা সোকল যার একটা বলতেছি যে স্বাধীনতা 2.0, তো 2.0 আসলে কি আমরা স্বাধীন হইতে পারছি? আর্কিটেকচারাল যে ফ্রিডমটা, আর্কিটেকচার কি সবসময় এই যে এই পলিটিক্যাল ফেনোমেনা, যদি বলি বিভিন্ন পলিটিক্যাল ফেনোমেনার আন্ডারেই কাজ করে যাচ্ছে, আমরা কি আসলে নিজেদের পারপাস যেটা ট্রু, যেটা হওয়া উচিত, এরকম কিছু কি করতে পারতেছি, নাকি আমরা আসলে উপর মহলের কারোর পারপাস সবসময় সার্ভ করে যাচ্ছি? আমি যদি আমাদের জীবনে উই হ্যাভ আ লট অফ ব্যাটলস, উই হ্যাভ এ ওয়ার। তো আমাদের অনেক ব্যাটল আছে। যে কালকে আমার গ্রামের একজন একটু দুস্থ আত্মীয়কে আমি আমার সময়টা দিব, নাকি আমি আর্কিটেকচারের সময়টা দিব? তো ওগুলো ব্যাটলস, এগুলো ওয়ার। তো একটা ওয়ার থাকে, আমাদের অনেক ছোট ছোট ব্যাটলস থাকে। তো ওইখানে গিয়ে ইসলাম সাহেব যদি এক্সিস্টেন্সিয়াল থ্রেট মনে করেন যে আমাদের দেশটা ঠিক করতে হলে পলিটিক্সে হাত দিতে হবে আর্কিটেকচারেরও আগে, তাহলে দ্যাট ইজ ইজ রিয়ালিটি।
আর কান পলিটিক্সের কি তফাৎ করতে পারবে আমেরিকাতে? ওর রিয়ালিটি হলো এইখানে অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবে। তো দুইটা কিন্তু কোএক্সিস্ট করতে পারে, ঠিক আছে? সো দিস ফার্স্ট পার্ট, এটা ওয়াজ দ্য ইজিয়ার পার্ট। দ্য ডিফিকাল্ট পার্ট ইজ আমরা তো ওই যে যেটা বললাম যে কবির কিন্তু একটা জায়গায় করছে যেখানে আই এম শিওর ওর জীবনের শেষে কিউমুলেটিভ মানে জব স্যাটিসফ্যাকশন, ওয়ার্ক স্যাটিসফ্যাকশন উইল বি হায়ার দেন আস, আই এম শিওর। হ্যাঁ, আমাদের আমরা যেই তুমি বললে তোষামত করছি, আমরা তো মার্কেটের জন্য কাজ করছি, একটা মার্কেটের জন্য জেনে শুনেই কাজ করছি যে আমরা আসলে খুব অল্প জায়গায় রিচ করছি। ওর মধ্যেই আমরা আমাদের যে আর্কিটেকচার যে আর্ট পার্টটা আছে ওটাকে আমরা যতটুকু সানিয়ে তুলতে পারি, যে এখানে তুমি এক্সাম্পল দেখছো, ওটা করার চেষ্টা করছি। তো এখানে ওর রিয়ালিটিটা হচ্ছে যে আমার এই প্রবলেম আমার হাতে, আমি এটাকে আমার স্কিল দিয়ে কতটুকু করতে পারি। আমাদের যদি ওরকম থ্রেট, এক্সিস্টেন্সিয়াল থ্রেট আসে যে বিল্ডিংয়ের আগে আমাদের অন্য কাজ করতে হবে বেশি, আমরা হয়তো কালকেই ঝাঁপিয়ে পড়ি। 71-এ করেছি আমরা সব কিছু বাদ দিয়ে। হ্যাঁ, তো এই রিয়ালিটিগুলো কিন্তু মিক্স করা যাবে না। বাট তোমার ডিফিকাল্ট এই জন্য বলছি, প্রশ্নটা ডিফিকাল্ট হলো আমাকে নিজেকে জিজ্ঞেস, অ্যাম আই ডুইং দ্য রাইট থিং? আমার কাছে কিন্তু অনেক সন্দেহ থাকে যে এটাই কি আমার আসল কাজ, নাকি কবিরের মতো নেমে পড়া, কাদায় নেমে পড়া আসল কাজ? কোনটাতে আমি বেশি কন্ট্রিবিউট করতে পারবো? উত্তরটা আমার কাছে, আমি বলছিলাম ডিফিকাল্ট এই জন্য যে আমার কাছে হয়তো উত্তর থাকবে যে কবিরেরটাই করা উচিত, কিন্তু তাহলে আমি এটা করতে পারবো না। সো ইজ অলমোস্ট আ সেলফিশ ডিসিশন আমার দিক থেকে। বাট আরেকজনের কাছে এটাতেই বেশি কন্ট্রিবিউট করতে, মেরি না এটাতে বেশি কন্ট্রিবিউট করতে হবে, ওতে কাদাতে আমার দরকার নেই। উত্তর হলো কিছুটা। আমাদের আসলে সার্ভ করা উচিত এই প্ল্যানেটকে, এই সিভিলাইজেশনকে। অ্যান্ড এই সিভিলাইজেশনটা তৈরি হয় কিন্তু কালো সাদা ছোট বড় সবাইকে নিয়ে, এবং যারা সমাজে এক্সিস্ট করে তাদের প্রয়োজন আছে বলেই এক্সিস্ট করে। এখন এই সোসাইটিতে টেসলা দরকার আছে, এই সোসাইটিতে আমাদের বাংলাদেশে যেগুলোকে টেসলা বলছি সেগুলো দরকার আছে। টেসলা নট ইন দ্য সেন্স অফ মানে অ্যাফ্লুয়েন্ট সোসাইটি। টেসলা ইজ আ রেজাল্ট অফ সায়েন্স অ্যান্ড ইনোভেশন। টেসলা যে লোকটা আবিষ্কার করছে সে আগে অনেক কিছু ইনোভেট করেছে, যেটা দিয়ে আমাদের ট্রাক্টর চলছে, আমাদের গাছে পানি দেওয়ার জিনিস চলছে, অনেক কিছু ইনোভেশন। সো আমাদের সমাজে সব কিছুরই দরকার আছে বলেই সব কিছু থাকে। সো আমরা মতিঝিলের 22তলা বিল্ডিং আছে বলেই আমাদের দেশটাও চলছে। 22তলা বিল্ডিংয়ের ভেতরে অনেক কিছু হয় যেটা সোসাইটিতে নেসেসারি। অ্যান্ড দেন আমরা এই বনানীর পানিতে কবির যেই আশার মঞ্চ তৈরি করেছিল সেটাও এক্সিস্ট করে, বিকজ ওই লোকগুলোও সমাজের দরকার। এখন ইউ হ্যাভ টু চুজ যে তুমি কোন দিকে কন্ট্রিবিউট করবে। নান অফ দ্য কন্ট্রিবিউশন ইজ গ্রেটার দ্যান দি আদার, আই থিঙ্ক। সো যেই লোকটা কলম দিয়ে লেখে সেও যোদ্ধা, যে মেশিন গান দিয়ে মাঠে যায় সেও যোদ্ধা, যে মাইক্রোফোনে গান গায় সেও যোদ্ধা। আমাদের সমাজে সব রকমের যোদ্ধাদের দরকার আছে বলেই সবাই এক্সিস্ট করে। থ্যাংক ইউ। ধন্যবাদ আরিফ ভাই। আমরা কিছু রুলস তৈরি করি, যে রুলসগুলো খুব মেনে চলি এবং মনে করি এইভাবে কাজ করলে ভালো হয়। যেমন পৃথিবীর গায়ে দাগ দিয়ে দেশ তৈরি করছে না, একজন এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে না, অথচ পাখিরা প্রয়োজন হলে চলে যায়। তো মানুষ কিন্তু অনেক ইন্টেলিজেন্ট হলে অনেক স্টুপিডও। তো এরকমভাবে ধরো বাংলাদেশের যে সবচেয়ে বড় ডাক্তার কোনো একটা সাবজেক্টে, সে কিন্তু সকালবেলা বিনা পয়সায় প্রায় মেডিকেল কলেজে একটা রোগী দেখে, তার পয়সা না থাকলেও। কিন্তু বাংলাদেশের সবচেয়ে দামি যে আর্কিটেক্ট, সে কিন্তু গরিব লোককে ডাইরেক্টলি কোনো কাজ করতে পারে না। এখন এটা কি তার পার্টিকুলার প্রবলেম, না এটা আমার সিস্টেমের প্রবলেম? এটা সিস্টেমের প্রবলেম হচ্ছে এই লোকটাকে দিয়ে ওর কাজে লাগানো। ওইখানে কেন করতে পারছে? এটা কি ওই ভদ্র ডাক্তার সাহেবের জন্য না, ওখানকার সিস্টেম হচ্ছে যে একটা সরকারি হসপিটাল থাকবে, সেখানে একটা ডাক্তার কাজ করবে, উনি প্রফেসর, হোয়াট এভার। অ্যান্ড দেন সরকার এই জিনিসটাকে, সেবাটাকে লোকের কাছে নিয়ে যাচ্ছে। এখন গ্রামের যেই হসপিটাল হচ্ছে, গ্রামের যেই স্কুল হচ্ছে, কলেজ হচ্ছে, সেটা যদি আমার দেশের
আর্কিটেক্টরা এখান থেকে করতে পারতো, সেটা শহরে থাকুক যেখান থেকে, তাহলে কিন্তু আমার সেবা মানে যে ওনার বেডরুমে গিয়ে আমার ইন্টেরিয়র করে দিতে হবে সেটা তো না। হ্যাঁ, সেবা তো ওখানেও হইতে পারে, কারণ বাসা ছাড়া অনেক কিছু আমরা ব্যবহার করি, কিংবা প্রোটোটাইপের উপর উনি কাজ করতে পারতো। এই যে এই প্রসেসটা তো আমরা ডিজাইন করতে পারি নাই। হ্যাঁ, কিন্তু হয়তো একটা সোশ্যালিস্ট কান্ট্রিতে হয়তো আমি জানি না, হয়তো কিউবা এই প্রসেসটা হয়তো সেখানে পারা যায়। সো আমি মনে করি এইটা একটা, আমি জানি যে আর্কিটেকচার সমাজের একটা বিরাট এটা একটা ভালো যে আমাদের একটা সাবজেক্ট। আমি খুব আশাবাদী বাংলাদেশের আর্কিটেকচারের ব্যাপারে, যে আমি ইভেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, এরা না আমাদের সাথে এফিসিয়েন্সি ড্রিভেন, এবং সাথে ওদের সাথে কথা বললে ওরা সারাক্ষণ এফিসিয়েন্সির কথা বলে, কিন্তু ওদের কোনো দুঃখ নাই। মানে আমি দেখছি বাংলাদেশের ইভেন মোস্ট সাকসেসফুল আর্কিটেক্ট, যেমন নাজ ভাই এখনই বললো উনি কোভিড হইতে একটু ইচ্ছা করে। হ্যাঁ, এইটা কিন্তু আমি অ্যাক্রস আর্কিটেকচারাল কমিউনিটি এইটার কিন্তু প্রেজেন্স খুব ভালো। এবং এই সময়ে, যেই সময় আমার আশেপাশের সব সাবজেক্টের অবস্থা, MBA, BBA, সেই সময় যে এইটা আছে, এতেই আমি অনেকটা আশাবাদী। এবং যদি রুলসটা ঠিক মতো করা যেত, তাহলে এই লোকটার সহযোগিতা কিন্তু আমি ওই ডাক্তারের মতো ওইখানে নিয়ে যেতে পারতাম, কিন্তু সেইটা তো আমাদের দেশে নাই। আর্কিটেকচার ইজ সামহাউ এনট্যাঙ্গেলড ইন এ সিস্টেম, যেখানে তুমি কখনোই ওই গ্রামের স্কুলটার জন্য সর্বশ্রেষ্ঠ আর্কিটেক্টকে নিতে পারছো না, বা তাকে নিয়ে যাওয়ার কোনো উপায় আমাদের এখানে নাই। তো আমি মনে করি ওইটা পলিসির এখানে অনেকটা বড় ভূমিকা হতে পারতো। কারণ অনেক সময় কি একটা ছোট পলিসি চেঞ্জ করলে এত বেশি ইম্প্যাক্ট হয়, যেটা তুমি এদিক থেকে অনেক চেষ্টা করলেও করা যাবে না। এখান থেকে পৃথিবী ঘুরে একটা দেশে যাওয়ার জন্য জোরে দৌড়ানোর চাইতে এদিকে ছোট একটা রাস্তা তৈরি করা ইজ বেটার, যাতে মানে এখান থেকে পৃথিবীর এখানে যাবো, আমি খুব জোরে দৌড়ে না এসে এইটুকু রাস্তা তৈরি করে ফেললে হয়তো অনেক কিছু করা যেত। তা আমি মনে করি ওই জায়গাটায় আমাদের কাজ হয় নাই। বাট এই যে গত 10 বছর 20 বছর ধরে প্রতিদিন লোকজন বলছে, বিভিন্ন স্কুলে কাজ হচ্ছে, অনেক ইয়াং আর্কিটেক্টরা অনেক দূর করে ফেলছে, মেইন হ্যাজ টেকেন ইট টু বিয়ন্ড বাউন্ডারি, অ্যান্ড এইটার অন্যান্য দেশেও হচ্ছে, তারা আবার একসাথে হচ্ছে, এটার তো একটা ইম্প্যাক্ট হবে। মনে রাখতে হবে যে আর 200 বছর আগে শুধু রাজা বাদশাদের জন্য আর্কিটেক্টরা কাজ করতো, এখন কিছু লোকের জন্য, অনেক লোকের জন্য কাজ করে। সো এইটা বিরাট পৃথিবীর ইতিহাসে 100 বছর তো কিছু না। হ্যাঁ, সো যদি 200 বছরের মাধ্যমে এন্ডে গিয়ে যদি অনেকের জন্য হয়ে যায়, তাহলে ইটস গুড। মেবি আই এম নট ইন দ্যাট 100 বছর। মানুষকে সার্ভ করি, তাই না? মানুষের জন্য বানাই, যা বানাই মানুষের জন্য বানাই। আমরা কিন্তু গভর্নমেন্টকেও সার্ভ করি না, ক্লায়েন্টকেও সার্ভ করি না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার বিল্ডিংটা কে ব্যবহার করবে তার জন্য আমি সেভাবে করে ফ্যাসিলিটিস বলি বা স্পেসগুলো তৈরি করে দিতে পারতেছি। হয়তো একজন পে করে, পে তো কেউ না কেউ করে, গভর্নমেন্ট করে, ওনাদের ক্লায়েন্ট করে, ডোনার করে, অনেকভাবে ফাইন্যান্সিংটা হয়। তাদের কিছু কথা তো শুনতেই হবে, বিকজ দে আর ফাইন্যান্সিং। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সার্ভ করতেছি কিন্তু একটা সার্টেন গ্রুপ অফ পিপলকে, যারা ইজ দ্য এন্ড বেনিফিশিয়ারি। ওইটা যদি মাথায় থাকে তাইলে কিন্তু আমার মনে হয় এটার ক্ল্যারিটিটার আর কোনো সমস্যা নেই। সো এই ইউজারটাকে কে বেনিফিটেড হচ্ছে, বিল্ডিং এর ভিতরে যারা থাকে তারাও, এবং বিল্ডিং এর আশেপাশে যারা, মানে নট জাস্ট দ্য not the people যারা users but also those who are surrounding the user. এই যে বিষয়গুলো যদি মাথায় ক্ল্যারিটি থাকে যে আমি কাকে সার্ভ করছি, এই ফোকাসটা যদি নষ্ট না করি তাহলে কিন্তু হয় আমার মনে হয় অনেকটাই করা সম্ভব। আর আমরা তো অ্যাজ আর্কিটেক্টস গভর্নমেন্টের সাথে কাজ করতেই হবে, there is no option। সরকারের সাথে কাজ না করলে আমাদের শহর তৈরি হবে কিভাবে, প্ল্যানিং কিভাবে হবে, আরবান স্পেসেসগুলো কিভাবে হবে, করতে হলে আমাদের কাজ করতেই হবে, there is no option। তো বা ওইখানেও যখন আমি কাজ করবো এটা মাথায় রাখা প্রয়োজন যে আমি we should not be used as tools, আমাদের টুল হিসেবে ব্যবহার না করে। হ্যাঁ, আমরা তো ভিশন, মানে একটা সময় তো ছিল আর্কিটেক্টের ভিশনের বলা হতো যে আমার ভিশন will be surpassing this time, তাই না? 100 বছর 1000 বছরের ভিশন নিয়ে আমরা কাজ করবো। সেই ভিশনটা ভুলে না গেলেই হবে যে আমি I cannot become a tool, but that vision needs to be beyond the time. So ওইটা যদি মাথায় থাকে তাহলে আসলে অনেক কিছু আছে। আমি একটু রিফ্লেকশন দিব।
তিনজনের কথা থেকে একটা জিনিস আসলো যে ডিপ এমপ্যাথি হচ্ছে ডিজাইনের স্টার্টিং। তো নাজ ভাইয়ের দুঃখটা হচ্ছে নাজ ভাই মেরিনা অথবা কবির যেদিকে কাজ করতে যাচ্ছে উনি করতে পারেন, এটা ওনার দুঃখ। আর একটা খুব ভালো দিক যে আমি দেখছি জুনিয়র যারা আসছে সবাই কিন্তু এদেরকে ফলো করে ডিজাইনের ওই জায়গায় যেতে চাচ্ছে। তো সেই জন্যই হয়তো আমাদের গত কয়েক বছরে আর্কিটেকচারের আরেকটা ডাইমেনশন আমরা পাচ্ছি, যেটা হয়তো রিয়াদ যেটা বললো হয়তো অন্য দিকে সাউথ ইস্ট এশিয়া অন্যান্য জায়গায় বা অন্য জায়গায় যাচ্ছে না। তো এইটা একটা খুব ভালো ডিরেকশন আমার মনে হয়। তিনজনের কথা থেকেই যেটা দাঁড়ালো যে আমরা মানুষ হিসেবে অনেক বেশি এমপ্যাথেটিক আমাদের এই দেশে, এবং সেটা আর্কিটেকচারের ডিরেকশনটা ওই দিকে যাচ্ছে বলে অন্যান্য ডিসিপ্লিনের তুলনায় আর্কিটেকচারে আমাদের গ্লোবাল লেভেলে আমাদের যে জার্নিটা বা অ্যাচিভমেন্টটা এটা মনে হয় বেটার। থ্যাংক ইউ। তো আমরা আমাদের শ্রদ্ধেয় বক্তাদের সাথেই ছিলাম এতক্ষণ, এবং ওনাদের কনসেন্ট নিয়ে আমি আসলে শেষ করতে চাচ্ছি আজকের সেশনটা। তো আমি জাস্ট 2 মিনিট একটু বলে শেষ করি। সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই আমি আগে মেরিনা আপা, রিয়াদ স্যার এবং নাহার স্যারকে ধন্যবাদ জানাতে চাচ্ছি আন্তরিকভাবে। আমি একটু আশা করবো সবাই একটু আমরা হাততালি দিয়ে তাদেরকে একটু ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আর আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, মানে আমাদের এক্সিবিশনটাতে আসার জন্য। তো এখানে অনুষ্ঠান সম্পর্কে খুব ছোট করে বলতে চাই। অলরেডি তো রবিন থ্যাংক ইউ এবং মানে একটা ব্রিফ দিয়েই দিল সব শুরুতেই। তো আমার মনে হয় যে আমাদের এই আয়োজনটা শুধু মানে আমাদের জার্নিটা ফোকাস করে না, ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা মনে করি যে আহ, এটা একটা এটা একটা সামাজিক মুভমেন্ট হিসেবে আমরা দেখতে চাই। মানে দেখতে চাই এই কারণে যে আমরা 2003 সাল থেকে, মানে আমরা বলতে পারছি আমাদের 4 জনের মধ্যে আমরা 3 জনই সেম ব্যাচের। সো ওটা বলছি যে 2003 সাল থেকে আমরা যখন শুরু করলাম মানে মানে স্কুলিং ইউনিভার্সিটিতে, তো ওর পর থেকে আমার মনে হয় 2025 পর্যন্ত এরকম কোনো ইভেন্ট আমরা দেখি নাই আমাদের। মানে 2003-এর আগে হয়তো হইতে পারে, সেটা আমরা জানি না, বাট 2003 থেকে এই পর্যন্ত এরকম কোনো ইভেন্ট আমরা দেখি নাই। তো আমার মনে হচ্ছে যে এরকম একটা আয়োজন আমাদের আরও, আমরা স্টুডেন্ট অবস্থায় দেখতে পারতাম অনেক ভালো হতো, বা এখনও যদি আমরা মানে প্র্যাকটিসিং হিসাবে দেখতে পারি ওটাও আমাদের জন্য আরও ভালো হবে। বাট এইটা করতে গিয়ে যেটা হয়েছে যে যেটা অনেকেই বৃহস্পতিবার থেকে বলেছে যে অ্যামাউন্ট অফ এফোর্ট বা এই ব্যাপারগুলো, কিন্তু আমি মনে করি যে এখানে এফোর্ট, টাইম, স্ট্রেস যেটাই হোক না কেন, সবচেয়ে বেশি বড় আমাদের যেটা লেগেছে সেটা হলো সাহস। তো এই সবাইকে ডেকে এনে এরকম একটা ঘটনা করার ব্যাপারটা এটা খুব মানে সাহসের প্রয়োজন ছিল। তো সেটাই আমার মনে হয় যে আমাদেরকে কি বলবো, সবচেয়ে কঠিন জায়গাটা ছিল সাহসের করাটা। কারণ সবাইকে ডেকে এনে কাজ দেখাচ্ছে, এটা তো এখন ভদ্রতা করে কেউ হয়তো কিছু বললো না, হ্যাঁ, কিন্তু মানে আবার এক্সপেক্টও করতেছি বলুক। তো এই যে একটা ঘটনা, এটা খুব মানে আমাদের জন্য ডিফিকাল্ট ছিল, বাট আমরা সবাই মিলে ওই সাহসটা করেছি। এবং আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা সেই আমাদের দাওয়াতটাতে এসছেন এবং কি বলবো, আমাদের সাথে সময় দিয়েছেন এবং আপনাদের চিন্তাগুলো শেয়ার করেছেন। তো এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি পরবর্তীতে কোনো না কোনো স্টুডিও বা কোনো না কোনো ইভেন্টে এই ধরনের আয়োজন দেখতে চাইবো আমরা সবাই, সবার পক্ষ থেকে। এইটা আশা করে আমি মনে করি শেষ করছি আজকে। ধন্যবাদ।